স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৬২২তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এমপি। আমার হাতে বামে আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মাহমুদ। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা 4 আসনে জামাতের সংসদ সদস্যের তাকে দল থেকে বহিষ্কারের পর এবার তার সংসদ সদস্য পদ থেকে বাদ দেওয়ার দাবিতে এলাকায় বিক্ষোভ, এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাথে আলোচনায় থাকবে ভারতের ছাত্র আন্দোলন, পুরো দিল্লি নয় শুধু এখন পুরো ভারত বিক্ষোভে উত্তাল, এই সহ সমসাময়িক ঘটনা প্রবাহ। আজকের আলোচনা শুরু করতে চাই জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এমপি। কিছুক্ষণ আগে রয়টার্সের প্রতিবেদন, শুক্রবারই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই পদত্যাগের কথা এমন সময় এলো, এটা রয়টার্সের প্রতিবেদন, যখন ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দিয়েছেন। প্রশ্নটা এভাবে রাখতে চাই, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজে থেকে পদত্যাগ করছেন নাকি বিএনপির চাপের মুখে এই পদত্যাগ? কারণ আমরা জানি দীর্ঘদিন ধরে বিএনপির উপরে এই চাপ ছিল, তাকে যেন এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। না, থ্যাংক ইউ। আমার সহ আলোচক তিনজন, আপনি এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, অভিবাদন। আপনি যেটা বলেছেন যে বিএনপির কোনো চাপ আছে কিনা, আমার জানা মতে এরকম কোনো চাপ বিএনপির নাই, আমি যতটুকু জানি, বা চাপ দেবার কোনো প্রয়োজনও নাই। বিএনপি চাইলেই তাকে ইমপিচ করতে পারে। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে উনি যখন ছিলেন, অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন বা এখন আছেন, একটা সাংবিধানিক জটিলতা তৈরি যাতে না হয় বা আমার নির্বাচনটা যাতে স্মুথলি হয়, সেই জন্য হয়তো উনি আসেন। কিন্তু হয় কি, রাষ্ট্রপতি উনি তো ইচ্ছা করলে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, আমাদের সাংবিধানে সেই প্রভিশন আছে এবং উনি নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করতে পারেন, ওনার শরীরগত স্বাস্থ্যগত কারণে করতে পারেন বা যে কারণেই হোক উনি করতে পারেন। এবং করলে বিকল্প এখন পার্লামেন্ট আছে, স্পিকার আছে, সাংবিধানিক নিয়মে স্পিকারের উপর দায়িত্ব যাবে আপৎকালীন সময়ে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত। তো আমরা বিশ্বাস করি যে যদি উনি সত্যি সত্যি পদত্যাগ করেন তাহলে নিশ্চয়ই এটা মানে নিয়ম অনুযায়ী, সাংবিধান অনুযায়ী স্পিকার আপাতত ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। এখানে কোনো সংকট হবার কোনো সুযোগ নেই। যেটা অন্তর্বর্তী সরকারের সময় যদি হতো তাহলে একটা সংকট, সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারতো। মানে এখন সেই শূন্যতা হবার সুযোগ নেই। তিনি যদি শুক্রবার তিনি পদত্যাগ করছেন কিনা আই ডোন্ট নো, এটা তো ধরেন আমি পত্রিকায় দেখছি, এটা গল্প শুনছি, আলোচনা শুনছি, কিন্তু এক্স্যাক্টলি তো আমি বলতে পারবো না উনি সত্যিকার অর্থে শুক্রবারে পদত্যাগ করবেন কি করবেন না। আমরা অনেকের নাম শুনছি যে রাষ্ট্রপতি পদে অনেকের নাম শুনছি, এই বিষয়ে সেটা তো পরের ব্যাপার। উনি তো আগে পদত্যাগ করবেন, পদত্যাগ করার পরে রাষ্ট্রপতি পদ নির্বাচন হবে, ইলেকশন কমিশন নির্বাচন দিবেন। সেই নির্বাচনে আমাদের বিরোধী দল হিসেবে পার্লামেন্টারি পার্টি হিসেবে আমাদের দলের পক্ষ থেকে কাউকে না কাউকে মনোনয়ন দেওয়া হবে। সেটা কাকে দেওয়া হবে সেটা পার্টির নীতি নির্ধারণী পরিষদ আছে, পার্লামেন্টারি কমিটি আছে আমাদের, হয়তো তখন আমরা সিদ্ধান্ত নেব। নাহিদ ইসলাম আজকে জামালপুরে একটি কথা বলেছেন, তাকে শুধু তাকে বলতে বোঝাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। শুনেন, বাংলাদেশের রাষ্ট্রপতি, অনেক সময় রাষ্ট্রপতিকে আমরা অলংকারিক পদ বলি যে তিনি সাক্ষী গোপাল, মিলাদ পড়া ছাড়া কোনো কাজ নেই, কিন্তু ইদানিং সময় রাষ্ট্রপতি কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কখনো কখনো এরকম কোনো সিচুয়েশনে রাষ্ট্রপতির জায়গাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আমরা সেটা একেবারে মানে ফেলনা মনে করি। আর রাষ্ট্রপতি যিনি হন, যেই হয়েছেন, হয়েছে কি একটা না একটা জায়গা তো থাকা লাগে, আসলে একটু জায়গা তো কোথাও থাকা লাগে। হ্যাঁ, অবশ্যই তার কর্মকাণ্ড বিতর্কিত আছে, অবশ্যই তিনি মানে কি বলবো অনেক অন্যায় অনিয়মের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। যদি সেটা হন ওনার এই অবস্থায় রাষ্ট্রপতি থাকাকালীন, তো সেটা তদন্ত করা যায় না আমাদের আইন, আমি যতটুকু জানি। উনি যদি চলে যান এবং সেই অন্যায় অনিয়মগুলো নিশ্চয়ই তদন্ত আইন অনুযায়ী যদি হবার সেটা হবে। আবার আপনার কাছে আসবো, এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই যে শহীদুল ইসলাম বাবুলকে জিজ্ঞেস করছিলাম যে তিনিও বলছেন যে বিএনপির উপর কোনো চাপ নেই, আপনিও কি তাই মনে করেন কিনা? শুধু স্বাস্থ্যগত কারণে যে আলোচনাটা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন নাকি আসলে পর্দার অন্তরালে আরো কিছু আছে? ধন্যবাদ আপনাকে, দর্শককে এবং সহ-আলোচকদেরকে। রাষ্ট্রপতি পদত্যাগ উনি যদি চান যে উনি এই পদটা ছেড়ে দিবেন, এটা এই কজ তো অনেক আগ থেকেই ম্যাচিউরড হয়ে আছে। কারণ ওনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, চারিদিকে ঘেরাও ছিল, তখন তো উনি পদত্যাগ করেন নাই। ঠিক আছে, কেন করেন নাই? দেশের জন্য ওনার খুব টান, দেশকে উনি খুব ভালোবাসেন, বা উনি দেশের ক্রান্তিকালে খুবই, এটা ভাবার তো কোনো কারণ নাই।
কারণ ওনার নিয়োগ নিয়ে, ওনার অবস্থান নিয়ে কেউ, মানে আমি আজকে খুঁজে দেখলাম যে বিএনপি ওনার নিয়োগের সময় কি বলেছিল, এই রাষ্ট্রপতি যখন আওয়ামী লীগ আমলে নিয়োগ হয়েছিল বিএনপির প্রতিক্রিয়া কি ছিল, তখন দেখলাম বিএনপি পাত্তাই দেয় না, বলছে যে এই রাষ্ট্রপতি নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু না, এই সরকারি অবৈধ, এর আর রাষ্ট্রপতি কি। সুতরাং ওই জায়গায় আমরা যদি দেখি যে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন ওনার কোনো কারণে, উনি পদত্যাগ করতে চাইলে অনেক আগে করতে পারতেন, ওনার স্বাস্থ্যগত অসুস্থতা অনেক দিন তো, এবারে যে সিঙ্গাপুর গেলেন তখনও তো উনি খুব সিক ছিলেন। এবং সিঙ্গাপুরে একটি ঘটনাকে যেবার খুব বেশি আলোচনায় আনা হচ্ছে যে শেখ হাসিনার সাথে তার ফোনে কথা হয়েছে, যদিও তিনি এটি অস্বীকার করছেন। কারোর কাছে যদি প্রুফ থাকে সেটা আসবে হয়তো, সেটা আলাদা বিষয়, কার সাথে কার কি কথাবার্তা, কথা বললে কি আর না বললে কি। আর উনি তো শেখ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি, ওনার কথা বলে আলাদা করে সিগনিফিকেন্স কি আছে সেটা তো আমি বুঝছি না। কথা হচ্ছে যে রাষ্ট্রপতি যদি সত্যিকার অর্থে আমরা রাজনৈতিকভাবে দেখি যে রাষ্ট্রপতিকে বিএনপি সরিয়ে দিচ্ছে, কথা স্রেফ এটাই, এবং হয়তো বলেছে যে আপনি পদত্যাগ করেন, পদত্যাগ না করলে আপনাকে ইমপিচ করা হবে। এবং পর্দার অন্তরালে কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা, যে উনি পদত্যাগ করলে ওনার জন্য কোনো অফার আছে কিনা বা ওনার কোনো সেফ এক্সিট আছে কিনা, সেটা তো আমরা বলতে পারবো না, এটা সম্মানজনক হবে কিনা সেটা আমাদের জায়গা তো হবেও না। আর বিএনপি এতদিন যে পজিশনে ছিল যে রাষ্ট্রপতিকে সরান নাই কেন, ধরেন ঠিক আছে একবার বলেছে সাংবিধানিক শূন্যতা, সাংবিধানিক শূন্যতা বলে কিছু নাই, আমাদের সংবিধানে যেহেতু 106 আছে, যেটা নিয়ে আমরা এখন চলছি যে ডক্ট্রিন অফ নেসেসিটি, আমাদের যে কেউ রাষ্ট্রপতি মারাও যেতে পারেন অসুস্থ হয়ে, তাহলে কি সাংবিধানিক শূন্যতা দেখা দিবে? দেখা তো দিবে না, কোনো না কোনো একটা পথ সংবিধান আমাদেরকে দেখাবে বা আমরা একটা ব্যবস্থা নিতে পারবো ঐকমত্যের ভিত্তিতে। আসল যে আলোচনাটা সেটা হলো যে এই জায়গাটা আমাদের একটা ক্ষত তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে, তার পালিয়ে যাওয়ার পরে অবৈধ প্রধানমন্ত্রী, এই রাষ্ট্রপতিও পালিয়ে যাওয়ার কথা ছিল, বা এই রাষ্ট্রপতিরও কার্যকাল সেখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিনি রয়ে গেছেন। এবং তিনি যে কাজটা করেছেন সেটা তিনি প্রথমে শপথেরটা পরে, উনি 5ই আগস্টের পরে 6ই আগস্ট উনি প্রথম যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছেন উনি, ঠিক আছে। এবং দেখেন এখানে কোনো প্রসিডিওর, প্রসেস কি ফলো হয়েছে কেউ কখনো জানতে চাওয়া হয় নাই, কারণ এটা যেহেতু আমাদের স্বার্থে আসছে, আমরা সবাই খুশি বেগম জিয়ার মুক্তি হয়েছে, বেশি খুশি বিএনপি কখনো এটা প্রশ্ন তোলে নাই যে এই অবৈধ রাষ্ট্রপতি কিসের বলে করেছেন। কারণ রাষ্ট্রপতির নিয়মই হচ্ছে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করবেন না, তাহলে উনি এখানে কার পরামর্শ নিয়েছেন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে একজন সো কল্ড, এটা তো একটা অন্যায় রায় যদিও, তারপরে আদালতের একটা রায়, আদালতের একজন ঘোষিত কনভিক্টেড লোককে রাষ্ট্রপতি করার, যে মার্সি করার বা মুক্তি দেওয়ার বিধানটা কি আছে, সেই বিধানটা ফলো করা হয়েছে কিনা, এগুলো নিয়ে কথা আসতে পারে। সেকেন্ড রাষ্ট্রপতি যে সিদ্ধান্তটা নিলেন সেটা হচ্ছে উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে দিলেন। কাকে নিয়োগ দিলেন? বিএনপির, যিনি এখন আইনমন্ত্রী, বিএনপির একজন নেতাকে দিয়ে দিলেন। এবং এখানে কার পরামর্শ নিয়েছেন উনি পরামর্শ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই সময়ে। তাহলে দেখেন বিএনপির পরামর্শে উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে দিলেন। তার মানে হচ্ছে রাষ্ট্রপতি প্রথম রাতেই, বিড়াল তো প্রথম রাতেই মারতে হয়, রাষ্ট্রপতি প্রথম রাতেই বিএনপির সাথে হাত মিলিয়ে ফেললেন। আওয়ামী লীগের রাষ্ট্রপতি মানে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, তার আগেই উনি দেখা গেল যে বিএনপির সাথে ওনার একটা ভালো কমিউনিকেশন হয়ে গেল। এবং আপনি দেখবেন রাষ্ট্রপতি কিন্তু এই কথাটা পরবর্তীতে বলেছেন যে বিএনপি আমাকে কঠিন সময়ে সাপোর্ট দিয়েছে, বিএনপি না চাইলে আমি থাকতে পারতাম না। এবং এটা সত্য যে বিএনপি সাংবিধানিক শূন্যতার কথা বলে তখন যখন রাষ্ট্রপতিকে ইমপিচ করার বা ওনাকে সরানোর আলোচনাগুলো উঠেছিল, বিএনপি কারণে এটা হয় নাই, এটা যেটা ফ্যাক্ট। জি, পরে আরো বিস্তারিত আলোচনা যাব। তার আজকে যে আলোচনাটা এলো, যদি তিনি শুক্রবার পদত্যাগ করেন, এটাকে আমাদের এই বর্তমান রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ? বা না, প্রথম হচ্ছে যে ওনাকে নিয়ে যেহেতু একটা বিতর্ক আছে, ওনাকে নিয়ে একটা অস্বস্তিকর অবস্থায় বিএনপি আছে, তো কোনো সন্দেহ নাই। সত্য কথাটা বলে ফেলাই ভালো। সত্য কথাটা হচ্ছে বিএনপি চেয়েছে যে এমন এক সময় রাষ্ট্রপতিকে তারা সরাবে, যিনি রাষ্ট্রপতি থাকবেন উনি যাতে আগামী নির্বাচনটা উনি পান, সেই জন্য একটা সুবিধাজনক সময়ের অপেক্ষা ছিল। এখন একটা সুবিধাজনক সময় আসছেন, রাষ্ট্রপতিকে ওনারা গুড বাই দিবেন, নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। এটা হচ্ছে আমার ধারণা আর কি। আবার আপনার কাছে আসবো। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আপনিও কিভাবে দেখেন কিনা একটা সুবিধাজনক সময় এসেছে, যেহেতু আগামী নির্বাচনটা পার হতে হবে, বিএনপি এখন সেই সময়টাকে কাজে লাগাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় ভাজন আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাই। রাষ্ট্রপতির পদত্যাগের যেটা কথাটা এখন এসছে, এটা তো মোটামুটি বোঝা যাচ্ছে
বিএনপির এক ধরনের পলিটিক্যাল ডিজায়ার আছে রাষ্ট্রপতি যে কোনো কারণেই হোক রাষ্ট্রপতি আর যাতে কন্টিনিউ না করেন, এটা মোটামুটি স্পষ্ট। এটা তো পাবলিকলি বিএনপি জায়গা থেকে অফিসিয়ালি কোনো বক্তব্য নেই বা হয়তো আসবেও না, কিন্তু এটা ঘটনা প্রবাহে এটা মোটামুটি বোঝা যাচ্ছে। আর তারপরে যেটা হচ্ছে যে ওনার তো আমরা যে রেজিমকে, ফ্যাসিজমকে আমরা যখন যেভাবে তাকে বিদায় দিয়েছি, সেই সরকার আপনার বিশেষ করে 24 সালে যে নির্বাচন পরবর্তীকালে এখানে তার একটা রাজনৈতিক দায় দায় না, তার একটা ইথিক্যাল মোরাল একটা দায় দায়িত্ব আছে। ওরকম একটা ফ্যাসিস্ট রেজিমের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন, তাদের সকল কর্মকাণ্ডকে এক ধরনের রাষ্ট্রীয় বৈধতা দেওয়া, যে জায়গা থেকে যখন আমাদের আন্দোলনকারীরা যখন তার পদত্যাগের কথাটা বলেছিলেন, আমি প্রথম দিকে বলেছি তার নৈতিক দায়িত্ব নিয়ে তার উচিত ছিল তখনই তার সরে যাওয়া। এটা একজন মানুষের মর্যাদার প্রশ্ন, সম্মানের প্রশ্ন, কারণ পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিএনপি যে জায়গা থেকে, আপনি এটা একটু বলাটা ভালো, বিএনপি যে জায়গা থেকে অ্যাগ্রি করেনি পদত্যাগের ব্যাপারটা, কারণ তখন রাজনৈতিক যে টালমাটাল যে পরিস্থিতি, সাংবিধানিক শূন্যতা একটা প্রশ্ন, এই শূন্যতাটা কাকে দিয়ে পূরণ হবে, কে সেখানে যাবেন, এবং এই পদকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের টেনিওরকে প্রলম্বিত করা, তাকে টেনে নিয়ে যাওয়া, নির্বাচনকে অনিশ্চিত করে তোলা, এর মধ্যে অনেকগুলো রাজনৈতিক সমীকরণ বাস্তবে কাজ করেছে। এগুলো যে কোনো রাজনৈতিক বোদ্ধারাই মোটামুটি সবাই এটা জানেন। এটা বিবেচনা করে বিএনপি বা অধিকাংশ দল তারা একমত হয়নি, এটা মোটামুটি পরিষ্কার। আর তারপরে ওনার কোনো ইথিক্যাল মোরাল জায়গাটা এই জন্য নাই যে উনি ইন্টারিমের গভর্নমেন্টের সমস্ত, উনি একবার বলেছেন তিনি বিব্রত বোধ করছেন, বললেন একবার, অথচ তিনি পুরো 1.5 বছর তিনি এখানে থাকলেন, তিনি কোনো ইথিক্যাল মোরাল জায়গাটা তিনি প্রমাণ দেননি। তিনি আবার একই সাথে রাষ্ট্রপতি, এখন প্রধানমন্ত্রী সরকারের দল যেটা লিখে দিচ্ছেন সেই বক্তব্যটা হুবহু তিনি আবার সেটা পাঠ করে যাচ্ছেন। যে মানুষের একটা মোরাল জায়গা আছে, নৈতিক জায়গা আছে, যার একটা মর্যাদার প্রশ্ন আছে, তিনি এরকম এক একটা আমলে তিনি এক এক রকম আচরণ করতে পারেন না। এটা ব্যক্তি হিসেবে না, ওই পদের সাথে এটা যায় না আর কি। এটা তো এখন এই যে আমাদের এনসিপি বা তারা দাবি তুলেছে পদত্যাগের পরে তার বিচারের প্রশ্ন, আমাদের আইনে তিনি থাকা অবস্থায় বিচারের সুযোগটা নাই, তিনি পদত্যাগ করার পরে এরপরে আমাদের লিগ্যাল জায়গাটা দেখার সুযোগ আছে, সেখানে তাকে প্রসিডিংসের মধ্যে আনার কোনো সুযোগ আছে কিনা বা কি আছে, এটা আবার নির্ভর করবে অনেকটা সরকারের রাজনৈতিক ইচ্ছার উপরে। তিনি তো, এবং আমাদের স্পিকার সাহেব দেখলাম যে তিনি আগামীকালে দুপুরে তিনি 2 দিন সফরকে কমিয়ে এসে তিনি আগামীকালকে তিনি ঢাকা এয়ারপোর্টে তিনি ল্যান্ড করবেন। তার মানে তিনি যাচ্ছেন, মোটামুটি আমার মনে হয় যে স্পষ্ট হয়ে যাচ্ছে। তো তিনি নিশ্চয়ই বিএনপির রাজনৈতিকভাবে এক ধরনের একটা নেগোশিয়েট করে আলাপ আলোচনা করে, আমি দেখছি তিনি হয়তো লম্বা সময়ের জন্য সিঙ্গাপুরে যাবেন নাকি শুনছি, এগুলো নানা আলোচনা আছে, নিশ্চয়ই এক ধরনের আলাপ আলোচনা আছে। সব মিলে আরেকটা গুরুত্বপূর্ণ, বিএনপি এখন এমন একজনকে চাইবে যিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় আগামী জাতীয় সংসদ বলছি যেটা বিএনপির জন্য রাজনৈতিক দিক থেকে কমফোর্টেবল হবে, নিশ্চয়ই বিএনপি এরকম একজনকে চাইবে, সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। এনসিপি যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ আবারও সেই রয়টার্সের প্রতিবেদন ধরে বলতে চাই যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, তারপরে রাষ্ট্রপতির পদত্যাগ, এই যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের 5 মাস পরে 6 মাস পূর্ণ হবে, এই সময়ে এসে রাষ্ট্রপতির পদত্যাগ, অর্থাৎ পদত্যাগ আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল। আপনাদের নাহিদ ইসলাম এখন বলছেন তাকে শুধু পদত্যাগ করলেই হবে না, বিচারের আওতায় আনতে হবে। আপনারা পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা পুরো বিষয়টিকে এখন আসলে সেলিব্রেট করার কোনো পর্যায়ে আমরা নাই। হ্যাঁ, মূলত আমরা গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতির নেতৃত্বে কিন্তু প্রথম গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যদি বলি প্রতিবিপ্লবটা হয়, যেটা সাংবিধানিক প্রতিবিপ্লব অনেকে বলে থাকেন। দ্বিতীয়ত হলো তারপরও কিন্তু তখন আপনার রাজনৈতিক দলগুলোর কারণে এনসিপির তখনকার যে নেতৃত্ব, বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, তারা কিন্তু তখন মেনে নিয়েছিল। কিন্তু যখন 2 মাস পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 2 মাস পর মানবজমিনে তিনি সাক্ষাৎকার দিলেন
যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই, রাষ্ট্রপতির কাছে নেই। এবং যেটার প্রতিবাদ করলেন তখনকার সময়ে আপনার ইউনিভার্সিটি টিচার্স যে নেটওয়ার্ক, সেখান থেকে উঠে আসা আপনার শিক্ষক যিনি পরবর্তীতে আইন উপদেষ্টা হয়েছিলেন আসিফ নজরুল স্যার, তিনি তখন এটার প্রতিবাদ করলেন। এবং সেই দিনই কিন্তু ছাত্ররা তখন রাস্তায় নেমে আসলো যে না, রাষ্ট্রপতি এখানে বসে যে আপনার প্রথমত সাংবিধানিক ধারাবাহিকতা, সাংবিধানিক সংকটের দোহাই দিয়ে তাকে রাখার আর কোনো সুযোগ নেই, কারণ তিনি তার নৈতিক মর্যাদার অর্থনৈতিক অধিকার হারিয়েছেন এই পদে থাকার। কারণ রাষ্ট্রপতি পদটাকে কেন, মানে উনি ফেসিবাদের আপনার অন্যতম আইকন হওয়া সত্ত্বেও কেন আসলে তাকে আঘাত করা হলো না? কেন? কারণ এই পদটা হলো এখানকার আপনার একটা রাষ্ট্রের সর্বশেষ পদ, যেই পদে আসলে কেউ আঘাত করে না, এটা রাষ্ট্রকে আঘাত করা হয় বলে মনে করা হয়। তখন সেই জায়গা থেকে যখন তিনি মিথ্যাচার করলেন সেই বঙ্গভবনে বসে, তখন কিন্তু ছাত্ররা আন্দোলনে নেমে এসেছিল। কিন্তু এখন আপনারা ইতিমধ্যে আলোচিত হয়েছে, বিএনপি একেবারেই পেটি একটা স্বার্থের জায়গায় এসে যে জিনিসটা তখন রাজনৈতিকভাবেই সমাধান করা যেত, যেহেতু সবগুলো রাজনৈতিক দল তখনও ঐক্যবদ্ধ ছিল, তখন কিন্তু বিএনপি এটা বিরোধিতা করলেন। এবং দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু থেকে যে একটা মানে একটা অবিচল যে দুর্ভেদ্য একটা ঐক্য ছিল, সে ঐক্য কিন্তু তখন থেকেই আপনার ভাঙা শুরু হয় এই ইস্যু থেকেই কিন্তু। কারণ আমার স্পষ্ট মনে আছে এনসিপি নেতৃবৃন্দ আপনার এই বিএনপির চেয়ারপারসনের গুলশানের যে কার্যালয়ে দেখা করতে গিয়েছিলেন, এবং সেখানে ইট ওয়াজ নট হ্যাপি এন্ডিং। হ্যাঁ, এটা মানে যদি এমন হয় যে আমি আপনার দাবির সাথে একমত নাও হতে পারি, বাট এটা খুব সুন্দরভাবে আসলে শেষ হয় নাই। মানে ইভেন এজেন্সি না প্রশ্ন তোলা হয়েছিল তখন। তারপরে আমরা যদি দেখি যে আপনি ধারাবাহিকভাবে দেখেন, যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু আপনার এই জনাব কিন্তু এই সংখ্যা, এই আলোচনাটা কিন্তু তখন ছিল যে রাষ্ট্রপতি সরে গেলে একটা দীর্ঘমেয়াদী ক্ষমতা, এই জায়গাটা ইতিমধ্যে আলোচিত হয়েছে, আমি এটার মধ্যে যেতে চাচ্ছি না। মূল জায়গাটা হলো যে আমরা তো রাষ্ট্রপতির যে মরালস, রাষ্ট্রপতির জায়গা থেকে যে আপনার নৈতিক ভিত্তির কথা বলছি, কিন্তু বিএনপির যে নৈতিক ভিত্তিটা দুর্বল প্রমাণিত হয়ে গেল। বিএনপি যে কেবলমাত্র নির্বাচনের জন্য এত বড় একটা স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের সহযোগীকে আপনার এই 18 মাস এখানে রাখার পর নির্বাচনের পরও যে সুযোগটা ছিল শুধুমাত্র তার আগামীতে, যেটা ইতিমধ্যেই বিএনপির আপনার সহযোগী মানে অ্যালায়েন্সের রাজনৈতিক সংগঠনের আমার বড় ভাই সাইফুল ভাই বললেন যে একটা কমফোর্টেবল জায়গা, আপনি কমফোর্টের জন্য জাতির সামনে আপনি একটা অবৈধ এবং একটা আপনার নৈতিকভাবে করাপ্ট রাষ্ট্রপতিকে চাপিয়ে রাখবেন। তারপর আপনি যে কালের কণ্ঠতে যে সাক্ষাৎকার দিল, আপনার সেখানকার এই সাক্ষাৎকারটা বিএনপি কোনোভাবে এটা প্রতিবাদ করলো না, অথচ এই সাক্ষাৎকারটা কিন্তু বিএনপির এই গণঅভ্যুত্থানের পরের যে নৈতিক ভিত্তি, রাজনীতি করার যে মর্যাদার জায়গাটা কিন্তু আঘাত করেছে। এবং এটা কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ আছে। এই সাক্ষাৎকারের পর কালের কণ্ঠ 39টা ফটো কার্ড করেছে শুধু সাক্ষাৎকার নিয়ে, এবং প্রতিদিন তারা একটা আপনার কলাম লিখেছে, এখন সাক্ষাৎকার নিয়েছিল কালের কণ্ঠ সম্পাদক। এই জায়গা থেকে বিএনপি কোনো কথা বললো না। বিএনপি এখন যখন লন্ডনে গিয়ে আপনার তিনি আবার শেখ হাসিনার সাথে কথা বললো, যেটা রয়টার্সে আসছে, ডেইলি স্টার এটা রিপোর্ট করেছে, তখন বিএনপি মনে হলো যে এই তো আমার সরকার তখন নড়বড় হয়ে যেতে পারে। উনি তো ন্যাশনাল সিকিউরিটি থ্রেট অনেক আগে থেকে ছিল, তো এখন যখন সরকারের ভিত যখন মনে হচ্ছে নড়ে চড়ে মানে উঠতে পারে, তখন মনে হলো যে না, ওনাকে রাখা যায় না। আমার মনে হয় যে এই জায়গা থেকে যদি বিএনপি আগে থেকে সরে আসতো এবং গণঅভ্যুত্থানের প্রতি, গণঅভ্যুত্থানের যে নেতৃত্ব আছে, বিশেষ করে এখন যারা বিরোধী নেতৃত্ব আছে জনগণ, সে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনের পরপরই সংসদে অভিশংসন করে এভাবে আপনার সেফ এক্সিট দিয়ে না, একটা দৃষ্টান্তমূলক, কারণ আপনার নির্বাচন হয়ে গিয়েছে, ডান আপনার আমরা তো ভেবেছিলাম যে সংসদ হওয়ার পর প্রথম অধিবেশনে এই কাজটাই হবে, সেটা কিন্তু হয় নাই। না হওয়ার মাধ্যমে আমি খুব কষ্ট পেয়েছি যে বিএনপির কাছ থেকে আমরা প্রত্যাশা করি নাই। আমরা ভেবেছিলাম হয়তো যে এখন অন্য ইকুয়েশন আছে, কিন্তু এখন একেবারে একদম বাচ্চা ছেলে যে এই জিনিসটা বুঝে আপনার এখানে 4-5-6 মাস আগালে ওদিক দিয়ে নির্বাচনটা কভার করবে, এই ইকুয়েশনে যদি বিএনপি পড়ে, আমার মনে হয় বিএনপি রাজনীতি আগামীতে কৌশলগত পরিবর্তন কতটুকু করতে পারবে এটা নিয়ে আমার সংখ্যা আছে। আমি একটু বলি, আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন, আমাদের মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বললেন যে বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে 5 তারিখে যেদিন বঙ্গভবনে আপনারা সবাই না যেটা আমি যে মিটিং উপস্থিত ছিলাম, বা আমি শুরুতেই আমি দ্বিতীয় জন যিনি অনেকগুলো প্রশ্ন আমি বক্তব্য রেখেছি, প্রথমেই বিএনপির মহাসচিব তিনি বললেন যে এখনই আমরা বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে যাকে অন্তরীণ রাখা হয়েছে, একটা নির্বাহী আদেশে
বেগম জিয়াকে যেন আজকে যেন মুক্তি দেওয়া হয়। তো সেটা যারা উপস্থিত রাজনৈতিক দলগুলো জি, আপনারা সবাই যারা একমত ছিলেন, বরঞ্চ রাষ্ট্রপতি বরং তিনি হেজিটেট করছিলেন কোন আইনে তিনি কিভাবে করবেন। সবাই যখন আমরা একমত হয়েছি এখন তখন এটা মানুষের চাওয়া ছিল, এটা সেই জায়গা থেকে উনি ওই সিদ্ধান্তটা। আচ্ছা, আলাউদ্দিন আজাদ বা এই যে কমফোর্টেবল না না না, আমি যেটা বলি শুনেন, এনসিপি বা তৎকালীন ছাত্র নেতৃত্বের একটা অসৎ উদ্দেশ্য প্রমাণিত হয়েছে পরে, রাষ্ট্রপতিকে অপসারণ করার ইচ্ছা। কারণ তাদের প্রধান অ্যাডভাইজার তারা নিয়োগ করেছে এবং ইনুস সাহেবও বলেছে যে ছাত্ররা আমাকে মনোনীত করেছে, কোনো রাজনৈতিক দলের কথা কিন্তু উনি বলেন নাই। এবং এনসিপির কেউ কেউ এবং সরকারের কেউ কেউ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার দান্দা শুরু করে দিল, প্রকাশ্যে বলা শুরু করে দিল। আমরা এজ এ পলিটিক্যাল পার্টি, ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা মনে করেছি যে এক হাসিনের পতনের পরে আবার আর একটা দানবীয় শাসন, অগণতান্ত্রিক শাসন বাংলাদেশে প্রলম্বিত হবে। আমি মনে করছি এই যে প্রেসিডেন্ট, অবশ্যই তার অনেক ত্রুটি বিচ্যুতি, অবশ্যই ফ্যাসিস্টের সহযোগী, কিন্তু এই কয়েক মাসে এবং নির্বাচন নিয়ে তার ভূমিকা অবশ্যই ইতিবাচক ছিল। না হলে আমরা বাংলাদেশে এই নির্বাচনটা এখনো হতো কিনা আমি সন্দেহান, অফকোর্স আমি সন্দেহান। তো এবং কারণ প্রফেসর ইউনূস এবং তার অনুগত ছাত্রদের অনুগত রাষ্ট্রপতি যদি হয়ে যেত, বাংলাদেশে কোশ্চিনকালে নির্বাচন হতো না, আমি নিশ্চিত করে বলতে পারি। এবং সেই দিকেই ধাবিত হচ্ছে বাংলাদেশের আমি বলি। এবং আপনারা সেই এবং এই যে 1.5 বছর প্রলম্বিত করেছেন নির্বাচনটা, বাংলাদেশকে যে অধঃপতনের দিকে ধাবিত করেছেন, এবং আপনারা তো তখন নির্বাচন করবেনই না এমন একটা বাস্তবতার মধ্যে নিয়ে গেছে। নির্বাচন নাম কইলেই মানে এটা মহাপাপ। শহীদ ভাই, মহাপাপ না না না, 28 পর্যন্ত রেখে দেন রাষ্ট্রপতি। আপনি বলেন না 28 পর্যন্ত আমরা রাখিনি, রাষ্ট্রপতিকে 28 না, যেহেতু বাংলাদেশের একটা হেল্প করতেছে আপনাদের। আমি কথা বলিনি আচ্ছা, কথার মধ্যে আপনি যাই হোক, আমার কথা সেটা না। আমরা বলছি যে লেট ইজ বেটার দেন নাথিং। রাষ্ট্রপতি চলে যাচ্ছেন, চলে যাবেন, কোনো অসুবিধা নেই, আর আগে হলে আরো ভালো হতো। কিন্তু আপনারা যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে চাইলেন অন্য ধান্দায়, এটা তো প্রমাণিত হয়ে গেছে, এটা তো অসত্য না। আপনারা যে এই যে অনির্বাচিত, উনি কইছে যে নির্বাচন, ওই আলাউদ্দিন বলছে যে বিএনপি নির্বাচন আজকেও বললো পাগল হয়ে গেছিল, আর ওনারা তো নির্বাচন ছাড়া ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য পাগল ছিল এবং লুণ্ঠন প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে গেছিল। এটার কি বিচার করবেন? বিএনপি একটা নির্বাচন চেয়েছে, এটা অপরাধ, এবং নির্বাচন করিয়েছে, তার জন্য প্রধান উপদেষ্টাকে চাপ দিয়েছে, তার জন্য ছাত্র নেতৃত্বকে চাপ দিয়েছে, তার জন্য প্রেসিডেন্টকে ব্যবহার করেছে একটা ক্রেডিবল নির্বাচনের জন্য। এটা কি ভয়ঙ্কর কোনো অপরাধ নাকি হাসিনার মতো নির্বাচন করার জন্য? কিন্তু যে এখন রাষ্ট্রপতি বদলটা বিএনপির জন্য কমফোর্টেবল হচ্ছে কিনা, যেহেতু 5 না বছর না, কমফোর্টেবলের ইস্যু না। বিএনপির এখন একটা পার্লামেন্ট আছে, এখন একটা সেটেলমেন্ট আছে। আপনি তখন আর এখন সময়টা পার্থক্য আছে। তখন আর এখন আমরা অনেক কিছু আশঙ্কাজনক করেছি, এটাকে বলে কি বলে যে নেসেসিটি অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। কিন্তু এখন তো আমার সেটা প্রয়োজন নেই। ওই প্রেক্ষাপটে আমার প্রধান উপদেষ্টা নাই, আমার কেউ নাই, রাষ্ট্রপতিও যদি না থাকে, একটা তো হ্যাপাজার্ড তৈরি হয়ে যায়, একটা শূন্যতা তৈরি হয়ে যায়। আমরা যতটুকু পেরেছি আমরা সংবিধান অনুযায়ী চলেছি, আবার কোথাও কোথাও সংবিধানে ব্যত্যয় হয়েছে। বলে দিলেন বেগম খালেদা জিয়ার কথা, একজন মুসলিম মানুষ, সেটা নাকি রাষ্ট্রপতি ভাই ব্যাখ্যা করলেন। সকলের দাবি ছিল, তখন তো প্রধান উপদেষ্টা নাই, কি করবেন? এবং শুধু বেগম জিয়া না, সব রাজনৈতিক দলই তো মুক্ত হয়েছে 2 দিনের মধ্যে, আমি তো দেখেছি। শুধু বেগম জিয়া নাম হয়েছে, এটা পক্ষপাতিত্ব করছে মঞ্জু ভাই বলে দিলেন, খুবই দুর্ভাগ্যজনক। না না না, আমরা রেসপেক্ট করি। রাষ্ট্রপতি বিএনপির পক্ষ নিয়ে নিছে খালেদা জিয়ার মুক্তি দিয়ে। কি একটা বক্তব্য, একজন মজলুম নেত্রী, তার মুক্তি তো জাতির দাবি। তখন প্রাইম মিনিস্টার নাই, উনি কার সাথে পরামর্শ করবেন? আপনি দাবি করেছেন, ওনারা দাবি করেছে। যদি শুক্রবার পদত্যাগ করেন বা যেদিনই করেন, পদত্যাগের পরও তিনি আসলে বিএনপির জন্য মাথা ব্যথার কারণ হয়ে থাকতে পারেন কিনা? শোনে, বিএনপি এসব মাথা ব্যথাটা চিন্তা করে তো লাভ নাই। বিএনপি কি বলে, সমুদ্রের সজ্জাদার, শিশিরে ভয় কি তার? আমরা তো যুদ্ধ করে করে এখানে আসি এজ এ পলিটিক্যাল পার্টি, দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের অভ্যস্ত আমরা। এইসব অপপ্রচার, বিভ্রান্তি, মানে কুরুচিপূর্ণ আচরণ, মানে আক্রমণ, অশ্লীল, হ্যাঁ, নোংরা, এগুলো আমরা গায়ে মাখি না। হ্যাঁ, এই রাজনীতি, বাংলাদেশের রাজনীতি মিথ্যা প্রোপাগান্ডা হয়েছে, অসংখ্যবার হয়েছে। তো সেই জন্য বিএনপি এগুলো নিয়ে উদ্বিগ্ন না। আমাদের যেটা বক্তব্য, রাষ্ট্রপতির যেটা ইস্যু, রাষ্ট্রপতির অনেক কলঙ্ক, ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদকে প্রলম্বিত করার অন্যতম কারিগর এই রাষ্ট্রপতি, এটা যেমন সত্য। আবার এই ডেমোক্রেসি ট্রানজিশনের জন্য এই রাষ্ট্রপতিকে আমরা ব্যবহার করতে পেরেছি জাতি হিসেবে, এটা আমাদের জাতির জন্য সবচেয়ে বড় উপকার হয়েছে। এবং জাতীয় সংসদে রেকর্ডেড আছে যে তিনি শেখ হাসিনার যে ভোট চুরি, নোংরামি এবং ফ্যাসিবাদী শাসন, সেটাকে তিনি রিকগনাইজ করে গেছেন বা করানো গেছে। এটা আমরা মনে করি যে এটা একটা আমাদের গোটা জাতির একটা রাজনৈতিক সাফল্য। তিনি তো বিদায় হচ্ছেন, হবেনি আজ বা কাল বা পরশু। হ্যাঁ, কিন্তু মানে যে বলে না, থুতু নিচে উপরে ফেলে সেই থুতু যে চাটা, সেই চাটার ব্যবস্থা আমরা গেছি। এটা একটা রাজনৈতিক বিষয় বাংলাদেশের বা 24-এর অভ্যুত্থানের বলে আমরা মনে করছি। জি, মুজিবুর রহমান মঞ্জু, এই যে বিএনপি নিজেদের এবং
24-এর যে অভ্যুত্থানের শক্তি তাদের বিজয় হিসেবে দেখছেন? এবং সাথে একটু প্রশ্ন রাখতে চাই, নতুন যিনি রাষ্ট্রপতি যিনি হবেন, কেমন রাষ্ট্রপতি আসলে আপনি বা আপনারা বা আপনারা শহীদুল ইসলাম বাবুল এই রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে কি ভাষণ দিয়েছে এটা আমি চান্স পেলে একটু রেকর্ড করে শুনে নেব যে সংসদে। আচ্ছা, একটা জিনিস যেটা সাইফুল ভাই বলেছেন, একই সাথে শহীদুল ইসলাম বাবুল বলেছেন যে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টা আমি কিন্তু এটাই বলেছি, ধন্যবাদ ওনাদেরকে, যে আমরা সবাই একমত হয়ে যখন বললাম তখন কিন্তু সংবিধান কোনো ব্যারিয়ার তৈরি করে নাই, সংবিধানের কোনো আইনও দেখার প্রয়োজন হয় নাই। এটা সত্য যে বেগম খালেদা জিয়ার মুক্তির পরের দিন 6 তারিখ তো আমরা সবাই বেরিয়ে আসলাম, সবাইকে গণহারে বের। এই যে ঐকমত্য সংবিধানের চাইতেও পাওয়ারফুল, ঐকমত্যের জায়গাটা প্রায়োরিটি এক থাকাটা, এটা আমি বলতে চেয়েছি। যেটা একটু করে আলাউদ্দিন মোহাম্মদ একটু করে বলেছে যে আমরা তো একসাথে সবকিছু করছিলাম, এখানে এই অবিশ্বাসটা আসলো কেন যে 5 বছর থেকে যাবে, বেশি লম্বা থেকে যাবে? এখানে থেকে যাওয়ার একবারও তো ডক্টর ইউনূস বলে নাই যে আমি লম্বা সময় থাকবো। রাস্তাঘাটে কে কি বলেছে, ডক্টর ইউনূস তো ফার্স্ট টু লাস্ট যখন উনি ডেট দিয়েছেন যে এত তারিখে এত দিনের মধ্যে ডিসেম্বর টু এপ্রিল এরকম একটা ডেট দিয়েছিলেন, কিন্তু সংখ্যাটা তো ছিল, আমরা নিজেরাই তো টক শোতে প্রতিদিন আপনাদের সংখ্যাটা যদি আমি আপনি তৈরি করতে তো কোনো অসুবিধা নেই, পয়সা খরচ হচ্ছে না। তো আমি যেটা দেখেছি যে এটা সংখ্যাটা তৈরি করা হয়েছে, আচ্ছা, সংখ্যা কখনো ছিল না। এবং আমরা যখন এই উপদেষ্টাদের সাথে যখন আলাপ করেছি তখন ওনারা ব্যক্তিগতভাবে আমরা বেশ কয়েকজন উপদেষ্টাকে বলেছি, ওনারা নিজেরাই বলেছেন যে আমরা এর বেশি থাকা আমাদের উচিত হবে না, এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত ওনাদের কাছে এটা পরিষ্কার ছিল। এনিওয়ে পলিটিক্যাল মানে দায় দেয়া, রাজনৈতিক বয়ান তো এটা থাকবেই। আমরা দেখেছি যে লন্ডনে গিয়ে যখন একটা আপোস সভা হয়েছে, একটা ডেট ফিক্স বা একটা টাইম ফ্রেম হয়েছে, এটা তো ডান, এটা নিয়ে কোনো কথা ছিল না। বাস্তবতা হচ্ছে যে ইলেকশন এখন সবাই বলছে যে ইলেকশন যদি আরো আগে হইতো আরো বেশি লাভবান হইতো, মানে বিপ্লবের লোকেরা, এগুলো নিয়ে তো কথাবার্তা থাকবে। আমি যেটা বলি যে এই যে আমরা পরিস্থিতির কারণে হোক একমত হতে পারলাম না, একটা কাজ করলাম, রাষ্ট্রপতির হাতে শপথ নিলাম, শপথ নিয়ে আবার ওই রাষ্ট্রপতিকে বলছি অবৈধ, ওই রাষ্ট্রপতিকে আবার লম্বা সময় রাখার পরও বলছি উনি খারাপ লোক। এই যে একটা ফ্যাসাদের মধ্যে পড়লাম, এটা আমাদের একটা দীর্ঘদিন ভোগাবে। এই রাষ্ট্রপতি পদত্যাগ করার পরও উনি কোনোদিন জীবনী লিখবেন, উনি কখনো ওনার স্মৃতির কাহিনী লিখবেন, বলবেন, সেখানে হয়তো আরো অনেক কথা চলে আসবে এবং ইতিহাসে এই জিনিসগুলো থাকবে। এইটা আমরা অর্জন করেছি সবাই মিলে এবং এটা আমাদেরকে ভোগাবে। এবং যদি কখনো দেখবেন এই রাষ্ট্রপতি যদি বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলে তখন বিএনপির লোকেরা কি বলবে, তাই না? তো যাই হোক, এখন এই যে নতুন যিনি রাষ্ট্রপতি হবেন কেমন ব্যক্তি বা নতুন রাষ্ট্রপতি যিনি হবেন, বিএনপির মধ্যে বেশ কয়েকজন সিনিয়র নেতা আছেন যাদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে। আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যে যেহেতু এখন পার্লামেন্ট কার্যকর আছে, যদিও বিএনপি বাধ্য না কারোর সাথে পরামর্শ করতে, তার সাফিসিয়েন্ট সাপোর্ট আছে, বিএনপির ভালো হবে যে বিরোধী দলের সাথেও পরামর্শ করে গ্রহণযোগ্য একজনকে দিতে। আপনি যদি বলেন, আমি দেখি যে বিএনপির যে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম সিনিয়র পলিটিশিয়ান, বিএনপির মধ্যে ডক্টর মঈন খান আছেন, ডক্টর মোশাররফ সাহেব আছেন, এই ধরনের সিনিয়র নেতারা আছেন, নামগুলো ঘুরে ফিরে আসছেও বারবার। আমি মনে করি রাজনৈতিক লোককেই রাষ্ট্রপতি করা উচিত, রাজনৈতিক লোককেই। কারণ আমরা শুনেছি যে বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে, নাম শোনা যাচ্ছে, যেমন আওয়ামী লীগ যে রাষ্ট্রপতি পছন্দ করেছে, এটা কিন্তু খুব বেশি আওয়ামী লীগের লোকদের মধ্যেও কারো খুব পছন্দ হয়েছে বলে আমার জানা নেই। তো সুতরাং আগামী দিনে যিনি রাষ্ট্রপতি হবেন, তো সেই জায়গাটা যাতে সবার গ্রহণযোগ্য থাকে, দেশের ক্রান্তিকালে যিনি মানে অভিভাবক হিসেবে আসলে ভূমিকা রাখতে যেমন বিএনপি ধরেন যে তাদের যে স্পিকার ডেপুটি স্পিকার মনোনয়ন করেছেন, এটা আমি দেখেছি যে সবাই সাধুবাদ জানিয়েছে। সংসদেও সরকারি দল বিরোধী দল সবাই মিলে সেটাকে সাপোর্ট করেছে। সুতরাং এটা বিএনপি ফলো করতে পারে। জি, সাইফুল হক, এই যে আপনিও কি মনে করেন কিনা মোহাম্মদ শাহাবুদ্দিন ভবিষ্যতেও ভোগাবে? না, আমি ভবিষ্যৎ ভোগাবে কিনা সেটা তার উইজডমের উপরে এটা কিন্তু নির্ভর করে। তিনি যদি কারো হয়ে তিনি যদি কাজ করতে না চান, ধরুন তিনি পদত্যাগ করলেন, বাইরে গেলেন, এরপরে তিনি তো আমাদের এই এখনকার ডিসিপ্লিনের সাথে তিনি আর যুক্ত না, কিন্তু রাষ্ট্রপতি হিসেবে তার কিছু শপথের প্রশ্ন আছে। তিনি যখন শপথ গ্রহণ করেন, অনেকগুলো রাষ্ট্রীয় গোপনীয়তা আছে, স্টেট সিক্রেসি আছে, অনেকগুলো বিষয় আছে যেটা আমি বারবারই বলি, যেটা মোরাল ইথিক্যাল জায়গা আছে।
এটা শুধু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের ক্ষেত্রে না, যে কোনো যিনি সাংবিধানিক এই পদের দায়িত্বে ক্ষেত্রেই। থাকেন, তো এইটুকু ইথিক্যাল জায়গাটা সবারই মেনটেন করা উচিত। এখন তিনি যদি কারো হয়ে তিনি যদি কাজ করতে চান, সেটা তার জন্য দুর্ভাগ্যজনক এবং এটা আমাদের জন্য সেটা দুর্ভাগ্যজনক। 2 নম্বর হচ্ছে আপনি যেটা বলছিলেন যে ভবিষ্যতের কেমন কেমন হবে। মুজিবুর রহমান মঞ্জু হ্যাঁ, বলছেন হ্যাঁ, যে হ্যাঁ। রাজনৈতিক হ্যাঁ, আমরা লোককেই- আমরা হ্যাঁ আমরা এটা তো আমাদের প্রথমত এটা আমাদের এখন যে সংসদ তারা এটা নির্ধারণ করবেন। আমরা জাতীয় ঐক্যমত কমিশনে আমরা যে আলাপ আলোচনাগুলো আমরা করেছি, সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল প্রধানমন্ত্রীর অফিস বা প্রধানমন্ত্রীর ওনার যে মানে কাজের যে এখতিয়ার, ওনার ক্ষমতার সাথে রাষ্ট্রপতির যে ক্ষমতা, তার একটা লজিক্যাল এক ধরনের ভারসাম্যটা থাকা উচিত। আর সংবিধানের ৮ম সংশোধনী যখন আমি আশা করছি সংসদের আগামী অধিবেশনে যখন আসবে, তিনি পদত্যাগ করার ৯০ দিন সংসদের হাতে সময় আছে বা নতুন সরকার হাতে ক্ষমতা আছে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবার জন্য। এর আগেই যদি সংবিধান সংশোধন সংক্রান্ত ৮ম সংশোধনী পার্লামেন্টে গৃহীত হয়, কিছু প্রশ্ন আছে জাতীয় ঐক্যমত কমিশনে আমাদের এক ধরনের বোঝাপড়া আছে, এক ধরনের সম্মতি, এক ধরনের সমঝোতা আমরা এসছি। সেখানে রাষ্ট্রপতির ক্ষমতার কিছু এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা কিন্তু আলোচনা হয়েছে। তিনি কেবলমাত্র মিলাদ মাহফিলে আর কেবলমাত্র রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো সংবর্ধনা তার কাজ না, তার আরও কিছু তার দায় দায়িত্ব থাকবে। এই জায়গাটা যদি আমরা আসতে পারি, তাহলে প্রথমত তিনি কিছু এম্পাওয়ার্ড হবেন। তাহলে এরকম ব্যক্তি যিনি আসলে রাষ্ট্রের একজন অভিভাবক বলছেন, অভিভাবক হিসাবে, তাহলে তার এবং সবার কাছে তার গ্রহণযোগ্য। সম্মান, তার মর্যাদা, তার ট্র্যাক রেকর্ড, ফলে এবং বিএনপির ভেতরেই এরকম তো ব্যক্তিবর্গ আছেন, সিনিয়র আমি নাম উল্লেখ নাও করি, মঞ্জু কয়েকজনের নাম বললেন, এরকম বেশ কিছু ব্যক্তিবর্গ আছেন। আবার যার অধীনে আবার পরবর্তী যিনি থাকা অবস্থায় জাতীয় নির্বাচন, যদি মনে করি সব কিছু যদি সহি সালামতে চলে, তাহলে তার অধীনে তো আগামী জাতীয় নির্বাচন হবে। আবার ওই সময়কালে আবার তত্ত্বাবধায়ক সরকারও গঠিত হবে। ফলে একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভবিষ্যৎ রাষ্ট্রপতিকেও তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচন তাকে কিন্তু কন্ডাক্ট করার প্রশ্ন আছে। এবং বাংলাদেশ এখনো পর্যন্ত রাজনৈতিক যে অবস্থার মধ্যে আছে, সম্ভবত অনেকগুলো বেশ কিছু প্রতিকূল পরিস্থিতি হয়তো আগামীতে আগামী মোকাবেলা করতে দিনগুলোতে হবে। আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেখানে রাষ্ট্রপতির পদটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে রাষ্ট্রের অভিভাবক হিসাবে তার হয়তো সাংবিধানিক ক্ষমতা কতটা আমরা এনশিওর করতে পারবো জানি না, কিন্তু এই পদের যে নৈতিক গুরুত্ব মানুষের কাছে ভাবমূর্তির অর্থে এক ধরনের প্রভাব তৈরি করবার ক্ষেত্রে, সে ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন সৎ মানুষ, সজ্জন মানুষ, আবার যার খানিকটা মেরুদণ্ড আছে, ইচ্ছা করলে তিনি সরকারের কোনো বিষয়কে তিনি কেবল স্বাক্ষর না করে আবার পুনর্বিবেচনার জন্য তিনি আবার পাঠানোর মতন মেরুদণ্ড দেখাতে পারবেন। এ ধরনের মানুষ যদি আসতে পারে, দেশ লাভবান হবে, আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা খানিকটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আমি নিশ্চয়ই এ ধরনের ব্যক্তিবর্গকে দেখতে চাইব। তবে একটা আমি নিশ্চিত বলতে চাই, আমি নিশ্চয়ই কোনো কোনো আমলাতন্ত্রের কোনো বিষয় টিষয় এগুলো যেগুলো আলোচনা এসছে, এগুলো রাজনীতির দিক থেকে এগুলো কোনো ভালো বার্তা এগুলো যাবে না। বরঞ্চ রাজনীতি যারা মানুষের সঙ্গে যুক্ত, মানুষের পালস বোঝেন, সারা জীবন যারা মানুষের কাজ করেছেন, সে ধরনের মানুষটাই হওয়াটা বাঞ্ছনীয় হবে। আলাউদ্দিন মোহাম্মদ, কেমন রাষ্ট্রপতি যে সামনে অনেক প্রতিকূল কিছু পরিস্থিতি আসবে, সেই জায়গায় অভিভাবক হিসেবে যেন ভূমিকা রাখেন, এবং যে আলোচনাটা হচ্ছিল যে রাজনৈতিক এই জায়গায় মতামত দেওয়ার আগে আমি আমার তো বড় ভাই বাবুল ভাই, উনি হাসলে আমার ভালো লাগে, বড় ভাই হাসলে ভালো লাগবে, কিন্তু উনি যে বিজয়ের হাসিটা দিলেন যে রাষ্ট্রপতিকে দিয়ে এইটা ওইটা করাইছেন, কিন্তু আমার মনে হয় যে অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি আওয়ামী লীগের দ্বারা ব্যবহৃত হয়েছে। আপনি যদি দেখেন কিভাবে ব্যবহৃত হয়েছে, রাষ্ট্রপতি তো আসলে আর বিএনপির ছিল না, রাষ্ট্রপতি ছিল আওয়ামী লীগের। আবার আওয়ামী লীগের যারা পালিয়ে গিয়েছে তারা তো দুনিয়া থেকে হাওয়া হয়ে যায় নাই, তারা যেখানে ছিল, দেশে হোক দেশের বাইরে হোক, তারা কিন্তু তাদের রাজনীতি করে গিয়েছে। তারা কিভাবে কোন জায়গায় এই সিস্টেমের ভিতরে পেনেট্রেট করা যায় সেটা করে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকলে লস কার আর লাভ কার, এই যে একটা ইকুয়েশন বানাইছে, এই ইকুয়েশন থেকে যে বিএনপিকে বের করে দিছে, এই বের করা কাজটা কিন্তু আওয়ামী লীগ করেছে। বিএনপি কিন্তু স্বেচ্ছায় না বুঝে
এবং কারণ হলো যে বিএনপির একটা রাজনীতির, যেটা ভাই বললো যে বিএনপি তো দীর্ঘদিন ধরে যুদ্ধ করে করে এসেছে, কিন্তু বিএনপির শুরুটা একটা বড় যুদ্ধ, বড় একটা জায়গা অকুপাই করতে হয়েছে, কিন্তু পরবর্তীতে 91-র পর যদি দেখেন, 91-র পরে বিএনপি মূলত অন্যান্য রাজনৈতিক দলের ব্যর্থতা অথবা আপনার সম্ভাবনাময় বিকল্প না থাকা, যেমন 24-এর পর একই ঘটনা ঘটেছে। 91-তে কিন্তু অভ্যুত্থানের পরে বিএনপির হাতে ক্ষমতা এসেছে, 24-এ অভ্যুত্থানের পরে বিএনপির হাতে ক্ষমতা এসেছে। এই যে একটা জায়গাটা, এই জায়গায় বিএনপির ন্যারেটিভ নির্মাণ না করতে পারা একটা অক্ষমতা রয়ে গিয়েছে। এটা বিএনপির ভিতরে আমাদের বন্ধুরাও স্বীকার করেন, বুঝেন। এবং আওয়ামী লীগের যে একটা মানে মহিরুহের মতো ইতিহাস, বাঙালি জাতীয়তাবাদ, এই সবগুলোর মধ্যে একটা টিপ অফ দ্য আইসবার্গ হলো আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ কিন্তু একা না, মানে আওয়ামী লীগের যে বাকি যে এস্টাবলিশমেন্ট আছে, এই পুরো এস্টাবলিশমেন্ট মিলে এখানে চাইছে যে ইন্টারিম গভর্নমেন্টটা যত সংক্ষিপ্ত হয় তত তাদের জন্য ভালো। এটা আপনি খেয়াল করে দেখবেন। অধ্যাপক ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট আর যেই প্রশ্ন বলেন না কেন, ইন্ডিয়া প্রশ্ন এবং আওয়ামী লীগ প্রশ্ন কিন্তু অবিচল ছিল। কেউ বলতে পারবে যে আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত তার সবচেয়ে শত্রু বলেন অথবা সবচেয়ে শক্তিশালী জায়গায়, যদি এখন রাষ্ট্রপতির নাম নিয়ে আলাপ আসছে, আমি এটা পরে সুযোগ দিলে আমি বলবো, কিন্তু এর মধ্যে ইউনূসকে কিন্তু শক্ত প্রতিপক্ষ মনে করে যে ইউনূসকে ডিল করতে সে পারবে না। হ্যাঁ, হয়তো বা তারেক রহমানকে ডিল করতে পারবে অথবা অন্যান্য নেতাকে ডিল করতে পারবে। এই প্রেক্ষিতে আপনার আওয়ামী লীগ মনে করেছে যে যদি ইউনূস এবং এই অন্তর্বর্তী সরকার দীর্ঘায়িত হয়, তখন যত দিন যাবে তত তার শক্তি কমবে, তত তার সম্ভাবনা এখানে কমবে। একই সাথে ইন্ডিয়ার অবস্থাটা দেখেন, ইন্ডিয়া বারবার আপনার এই শুধুমাত্র ইউনূসকে আপনার ভিলেন করে গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়া মনে করে যে অন্তর্বর্তী সরকারই বাংলাদেশের ভিলেন, এবং এইটাই সারা দুনিয়াতে প্রচার করছে। বিএনপি কেন এটা প্রচার করলো? কারণ বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছিল। কারণ বিএনপি বুঝে নাই, আওয়ামী লীগের ন্যারেটিভের ফাঁদে পড়েছে। তার আশেপাশে সিভিল সোসাইটির বেশে, আপনার বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের বেশে যারা তাকে মানে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, তারা তার ভিতরে এটা ঢুকিয়েছে। তো আমার এই জন্য খুব দুঃখজনকভাবে বলবো যে এই হাসিটা আসলে আমার কাছে ভালো লাগে। এই হাসিটা আসলে আওয়ামী লীগ দূরে বসে হাসতেছে যে কি খেলে দিলাম, হ্যাঁ তোমাকে দিয়ে কিন্তু নতুন সংবিধানও করালাম না, সংস্কারও কিন্তু করতে পারলো না, 24-এর পরে কিন্তু রাষ্ট্র আমি যে জায়গায় রেখে গেছি তুমি কিন্তু সেই জায়গা থেকে শুরু করলা। তাহলে এত রক্ত এত জীবন দিয়ে যে এখানে একটা দাবি উঠেছিল, বলো না যে গণঅভ্যুত্থান, কই গণঅভ্যুত্থান হলো? গণঅভ্যুত্থান হলে তো নতুন ভাবে শুরু হইতো, গণঅভ্যুত্থান হলে তো রাষ্ট্র আমূল পরিবর্তন হয়ে যেত। পরিবর্তন তো হইলো না। হাসিটা কারা হাসছে? হাসিটা দুঃখজনকভাবে বিএনপি না বুঝে আসছে, আওয়ামী লীগ বুঝে আসছে যে না, কোনো পরিবর্তন হয় নাই, মানে আওয়ামী লীগের কাছে ফিরে যেতে হবে, আওয়ামী লীগের ন্যারেটিভের কাছে, উন্নয়ন দর্শনের কাছে ফিরে যেতে হবে। ফাইনালি রাষ্ট্রপতির কথা একটা বলবো। আমার চেনা জানা লোক, জনগণের সাথে সম্পৃক্ত, যার একটা দীর্ঘ রাজনৈতিক জার্নি আছে, তার একটা আপনার যেটা বললেন খানিকটা মেরুদণ্ড, আমি বলবো তার পুরো মেরুদণ্ডই থাকে। কারণ তার আসলে পাওয়ার কিছু নাই, যেটা আমরা বর্তমান যে মাননীয় স্পিকার তার কাছে দেখি, তার হিউমার, তার যে স্বাধীনচেতা দৃষ্টিভঙ্গি, সব কিছু উনি কিন্তু মানুষের মন জয় করে নিয়েছেন, দল বিদল, দলের বাইরে অনেকেরই। রাষ্ট্রপতি হতে হবে এই ধরনের ব্যক্তিত্ব, যিনি হঠাৎ করে, যেমন চুপ্পুকে আমরা কেউ চিনতাম না, এখন তিনি যে কি মুচলেখা দিয়ে রাষ্ট্রপতি হয়েছেন, কদমবুচি করতে গেছেন, কদমবুচি নেয় নাই, এইরকম ব্যক্তিকে যখন রাষ্ট্রপতি আনবেন, তখন তো রাষ্ট্রপতিকে আপনি তাকে দিয়ে আপনি জোতার মোজা পরাতে পারবেন, তাকে দিয়ে ঘর ঝাড়ু দিতে পারবেন, এই রাষ্ট্রপতি তো আমাদের দরকার নাই। এখনো কিন্তু কয়েকটা নাম ইতিমধ্যেই সাইফুল ভাই এটা ইঙ্গিত দিয়েছেন, থ্যাংক ইউ সাইফুল ভাই, অনেকটা কয়েকজন আমলার নাম কিন্তু ঘুরতেছে। আমার কিন্তু ভয় লাগছে, কারণ আমরা চাই না যে, কারণ হলো জনপরিসরের বাইরে থেকে যে আসবে তার নেগোসিয়েশন আমার কাছে ক্লিয়ার না। আর যারা এখানে রাজনীতি করছে, ট্র্যাক রেকর্ড আছে তার, আপনার পুরোপুরি সে কোন দিকে যাবে না যাবে সবকিছু আমাদের কাছে ক্লিয়ার। আমরা চাই রাষ্ট্রপতি যেহেতু বাংলাদেশের একটা অলংকারিক পদ এবং বাংলাদেশের রাষ্ট্রের অভিভাবক আমরা চেনা জানা অভিভাবক চাই, এবং দীর্ঘ রাজনৈতিক জার্নি আছে এরকম অভিভাবক চাই, এবং কোনো গোপন সমঝোতার ভিত্তিতে, গোপন চুক্তির আলোকে, অথবা গোপন কোনো সুবিধা অতীতে দিয়েছিল অথবা ভবিষ্যতে দিবে, সেরকম করে কেউ রাষ্ট্রপতির চেয়ারে আসবেন, সেটা আমি একজন নাগরিক হিসেবে চাই না। জি, শহীদুল ইসলাম বাবু লিখবে, আপনি যদি কিছু কি বলবো শুনেন, আমি বলি ওই যে রবীন্দ্রনাথ, আমি শুনে হাসি আঁকি জলে বাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর ঘটে। আলাউদ্দিন আমাদেরকে বলতেছে আমরা রাজনীতি বুঝি না, ভুল রাজনীতি করি। আরে ভাই, 50 বছর 60 বছর রাজনৈতিক অভিজ্ঞতা, একটা জীবন লাগে রাজনীতি শিখতে। বিএনপি কি আওয়ামী লীগ মহিরু, বিএনপি তার কাছে কিছুই না। কতবার ক্ষমতা এসছে, একবার পলায়ে যায় নাই, মানুষকে গুলি করে মারে নাই, প্রয়োজন নাই এই রাজনীতির। এবং জনগণের ভোটে 1.5 বছরের মধ্যে যদি বিএনপির মতো কৌশলী রাজনীতি না হইতো এখানে, তাহলে এই নির্বাচন এখনো হইতো না বাংলাদেশে। একটা দেখেন, আমার ভাইয়েরা বা কেউ কেউ আমার সন্তানের সমান,
একটা তুমুল সম্ভাবনাময় রাজনৈতিক দলকে কিভাবে গলা টিপে হত্যা করলো, জাস্ট অনভিজ্ঞতা, অধ্যত্ব এবং বোকামির কারণে। এবং এই নির্বাচনটা যদি আরো 6 মাসের মধ্যে হতো, আমি বিশ্বাস করি এই যে তরুণদের দল, তারা যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখায় অপমৃত্যু ঘটাই দিল, এটা তখন অনস্বীকার্য, সকলেই ভাবছে, বলছে, দেখছে। হ্যাঁ, তাহলে শুধুমাত্র ক্ষমতার লোভ, কিছুদিন বেশি দিন ক্ষমতায় থাকবার লোভ, আলাউদ্দিনের কথা বলছি না, তাদের মধ্যে কেউ কেউ, স্বাভাবিক, এটা তরুণের ধর্ম। হ্যাঁ, তরুণ অরুণের মতোই, যে তারুণ্য তিমির বিদারী, ক্ষমতায় ওই যে নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্পর্কে বাঘের যে দশা, আমাদের দেশে ক্ষমতা একবার পাইলে তার দশা একই রকম। আমাদের তরুণদের অবস্থা তাই হয়েছিল। এবং কয়েক মাসে আপনি যে পরিবর্তনের কথা বললেন, পরিবর্তনের স্বপ্ন দেখাইলেন, ভেস্তের স্বপ্ন দেখাইলেন, জামাতের মতো 1.5 বছরে কি পরিবর্তন করেছেন আপনারা বলেন? কোথাও কোথাও তো অধপতনও করেছেন, এটাও তো সত্য। কি পরিবর্তন? সেই জন্য আপনি যখন কথা বলবেন একটু মেপে বললে ভালো হবে, এবং আয়নায় নিজের চেহারাটা একটু দেখে যদি বলেন তাহলে সেটা ভালো হয়। আর আওয়ামী লীগ আমাকে এই বয়ান দিত, কত টকশো করছি, বিএনপি রাজনীতি নাই, বিএনপি থাকবে না, বিএনপি এভাবে চলে না কেন? এখন আমার এই ছোট ভাইরা আমাদেরকে রাজনীতির জ্ঞান দিতেছে, বিএনপি ভুল, বিএনপি রাজনীতি থাকবে না, বিএনপি এটা আওয়ামী লীগের বয়ান তৈরি করতেছে। বিএনপিটা দয়া করে একটু বিএনপির চিন্তা করতে দেন, আর আপনারটা আপনি চিন্তা করেন। ঠিক, একটু প্রসঙ্গ বদল করতে চাই যে নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা 4 আসনে এই আলোচনা করতে চাই না, এটা খুবই বেদনাদায়ক আলোচনা, ব্যক্তিগত আলোচনা। তবে করা দরকার এই জন্যে, যারা আমাদেরকে জ্ঞান দেয়, আলোর পথ দেখায়, সৎলোকের শাসনের কথা বলে, চরিত্রবান রাজনীতির কথা বলে, জান্নাতের কথা বলে, তারা এটা যে আলাউদ্দিন করতো এত আলোচনার ব্যাপার হতো না, বা তরুণরা করতো তখন এটা আলোচনার ব্যাপার হতো না। একজন মুক্তিযোদ্ধা, একজন অবয়ব, এটা হয় কি স্বাভাবিক একটা ব্যাপার। যে প্রবলেমটা হয়েছে কোথায়, জামাত তো আসলে মেইন স্ট্রিমের পলিটিক্স করতে পারে নাই কখনো, এরা ছিল বিহাইন্ড দ্য সিন, অন্তরালের রাজনীতি করেছে। তাদের যে মূল বাস্তবতাটা, মূল চেহারাটা, এটা কিন্তু মানুষ দেখতে পারে নাই। যত এরা সামনে আসতেছে, মেইন স্ট্রিমে আসতেছে, ততই তাদের মানে চেহারাটা উন্মোচিত হয়েছে। কয়দিন আগে দেখবেন আপনি কুমিল্লার এক শিবিরের সভাপতি, তাকেও ডিফেন্ড করছে। এইটাও কিন্তু তারা ডিফেন্ড করতেছিল তুমুল ভাবে তাদের বট বাহিনী দিয়ে। যখন একেবারে সবকিছু জারিজুরি ফাঁস হয়ে গেছে, তখন তারা স্ট্যান্ড নিচ্ছে। এবং শুধু এইটা না, অসংখ্য ঘটনা আপনি বেশ কয়েকটা আমি দেখলাম আজকে ফেসবুকে, যে জামাতের স্থানীয় নেতারা, সভাপতি, এই সেই নানান ধরনের ঘটনা। তো এটা হয়েছে যুগে যুগে, কালে কালে, বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে রাজনৈতিক চরিত্রহনন, স্খলন, পদস্খলন, এগুলো হয়েছে। কিন্তু জামাত যখন ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, ধর্মভিত্তিক রাজনীতির কথা বলে, আখলাকের কথা বলে, নৈতিক চরিত্রের কথা বলে, তাই না? তখন তারা যদি এই কাজ করে, যেমন আমার দল, আমি বলি না সব দলের লোক ফেরেশতা, আমাদের দলের নানান শ্রেণী পেশার মানুষের দল, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বাহিনীর দল, আমরা যখনই কোনো অভিযোগ পেয়েছি, আমার দলে দুষ্ট লোকও থাকতে পারে, কিন্তু জামাত এটা স্বীকার করতে চায় না যে তার দলে খারাপ লোক আছে, সব লোক ভালো লোক, সব লোক জান্নাতি লোক, এরকম একটা ব্যাপার। আমির হামজা নাকি একজন এমপি, আবার উনি বলছে যে জান্নাত যদি শুরু হয়, জামাত যেহেতু সাতক্ষীরা 4টে সিট, ওখান দিয়ে শুরু হবে। তো কেউ কেউ বলতেছে জান্নাত তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই হলো বাস্তবতা, দুঃখজনক। এই আলাপ আর এখানে বাদ দেন, অন্য আলাপ করেন। জি, মুজিবুর রহমান মঞ্জু, বাদ তো দিতে পারছে না। এই যে নৈতিক স্খলনের অভিযোগে যে ঘটনাটি, এবং সাতক্ষীরায় আজকে একজন, আপনি নিজেও বলছেন এবং খবরটি বেরিয়েছে, বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করছে পত্রিকাগুলো, যে এক জামাত কর্মী দুধ দিয়ে গোসল করে জামাত ছাড়ার ঘোষণা দিয়েছেন। মানে এই যে নৈতিক স্খলনের যে জায়গাটি, না, একটা জিনিস হচ্ছে যে এই আলোচনাটা খুব হেলদি আলোচনা না। আমরা তো সামহাউ আনহেলদিগুলোই বেশি পপুলার হয় আপনারা আলোচনায় তোলেন। তবে শহীদুল ইসলাম বাবুলের কথা আমি একটা খুবই মজা পেলাম, আমি হিউমার করে এটা বলি আর কি, যে জামাত মনে হয় ক্ষমতায় চলে আসবে আগামীতে। কারণ শহীদুল ইসলাম বাবুল বলেছেন না যে বিএনপির জন্য এটা হতে পারে, এনসিপির জন্য হতে পারে, জামাতের জন্য কেন হবে? তার মানে যারা ক্ষমতার কাছাকাছি যায় তাদের এগুলো স্বাভাবিক, জামাতের কেন হবে? তো জামাত ক্ষমতার কাছাকাছি আসতে হলে জামাতের এটা এই ধরনের প্র্যাকটিস লাগবে। সেই জন্য হয়তো জামাত এই ধরনের কার্যক্রমগুলো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। দেখেন, কথা হলো যে আমরা যে কথাটা বলতে চেষ্টা করেছিলাম, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখবেন যে বিএনপি চাঁদাবাজ, বিএনপির লোকেরা চাঁদাবাজি করছে, এই আলোচনাগুলো ব্যাপক উঠেছিল। তখন আমরা এই কথাটা বলেছিলাম যে দেখেন, বিএনপি যে শক্তি, তার যে মানে সমর্থন, হঠাৎ করে তো সমর্থন বেড়ে যায় নাই। বিএনপির এই সমর্থন তো আগেও ছিল। বিএনপি আগে, মানে ধরেন 5ই আগস্টের আগে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ আছে? নাই। বিএনপি যখন 5ই আগস্টের পরে বিএনপি যখন ক্ষমতা পেল, মানে একটা তার মানে শত্রু পালিয়ে গেল, সে এম্পাওয়ার্ড হলো, তখনই তার বিরুদ্ধে অভিযোগ। অর্থাৎ এটা কোনো দলের জন্য না। এই যে চাঁদাবাজি, এই যে শক্তি প্রয়োগ, এই যে অধপতন, এগুলো ক্ষমতার সাথে রিলেটেড। জামাতের যে জিনিসটা আজকে দেখছেন, এই যে উনি বললেন যে আমাদের একজন নেতাকেও বহিষ্কার করা হয়েছে, এর আগে শিবিরের একজন নেতাকেও বহিষ্কার করা হয়েছে। জামাত কিন্তু বহিষ্কার আগে কখনো পাবলিকলি ডিক্লেয়ার করে বহিষ্কার করতো না। আমি জানি না জামাতের
এখনকার কনস্টিটিউশন কোনো চেঞ্জ হয়েছে কিনা, জামাতের কনস্টিটিউশনে বহিষ্কার বলে কিছু নাই। ঠিক আছে, আপনাদের মনে থাকার কথা, আমাকে যখন বহিষ্কার করা হয়েছিল জামাত কিন্তু এটা পাবলিকলি ডিক্লেয়ার করে নাই, আমি নিজেই বলেছি যে আমাকে বহিষ্কার করা হয়েছে, এবং জামাত কোনো স্টেটমেন্টও দেয় নাই যে আমাকে কেন বহিষ্কার করা হলো, আমার বিরুদ্ধে অভিযোগ কি, কিছুই দেয় নাই। জামাতে কিন্তু রেগুলার এই ধরনের মানে নানা অভিযোগে নানা লোকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া থাকে। জামাতের এই জায়গায় খুব স্ট্রং সিস্টেম আছে, মার্শাল্লাহ কোটের মতো আর কি। তাদের সিস্টেম আছে। এখন কথা হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, এই যে জামাত বলছি না আস্তে আস্তে পলিটিক্যাল পার্টি হয়ে উঠছে, ক্ষমতা যাওয়ার দিকে যাচ্ছে, কারণ এখন তারা পাবলিকলি ডিক্লেয়ার করে বহিষ্কার করছে। তারপরে এই যে দুধ দিয়ে গোসল করে, এগুলো কিন্তু একসময় বিএনপি আওয়ামী লীগের মধ্যে ছিল, দুধ দিয়ে গোসল করে আমি তওবা করলাম, বিএনপি আর দল করবো ছাড়ার না। ঘোষণা। দুধ দিয়ে গোসল করে আমি তওবা করলাম আর আওয়ামী লীগ করবো না, এই ধরনের ছিল। এই জামাতও একই প্র্যাকটিসে যাচ্ছে, মানে জামাত আস্তে আস্তে বিএনপি আওয়ামী লীগের মতো একটা ক্ষমতাশালী দল হয়ে ওঠার এটা একটা সিনারিও। সার্বিকভাবে আমি যেটা বলবো, আমার এখানে একটা কথা, এটা আনহেলদি আলোচনা, আমি একটা মানবিক কথা বলতে চাই। যেই তরুণ মেয়েটিকে নিয়ে ঘটনাটা ঘটেছে, আমরা তো এগুলো নিয়ে মুখরোচক আলোচনা করছি, কালকে বাদে পরশু যখন প্রেসিডেন্ট ইস্যু আসবে তখন দেখা যাবে যে এটা আবার হারিয়ে যাবে। যেমন রামিসার ইস্যু, আমাদের কারো কাছে ফলো আপ নাই, কি অবস্থা রামিসার বা খুনিরা কোথায় আছে, তাদের ফাঁসি কার্যকর কবে হবে, এগুলো নিয়ে আমাদের আলোচনা নাই। আমার কথা হচ্ছে ওই মেয়েটা, যে কিশোরী মেয়েটা, যে কোনো কারণে হোক, অভাবে হোক, যে কোনো কারণে হোক, একটা পরিস্থিতি, এই মেয়েটার ফিউচার নিয়ে যাতে আমাদের রাষ্ট্র, আমরা যাতে কনসার্ন থাকি। আমি তো প্রস্তাবও দিয়েছি যে ঠিক আছে, উনি যেটা দাবি করেছেন যে ওনাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে, তো ভালো, ওয়েল, একটা বড় অনুষ্ঠান করে মেয়েটাকে ঘরে তুলে নেন, একটা অনুষ্ঠান হোক। ওই উনি জায়গাগুলোতে সংবেদনশীল আচরণ, ইম্পর্টেন্ট হ্যাঁ? সংবেদনশীল আচরণ করা। একটা বিয়ের সুন্দর আয়োজন করে, বিয়ের পরে তো আমরা অনুষ্ঠান করি না, একটা অনুষ্ঠান করে মেয়েটার যাতে একটা গতি হয়, মেয়েটার যাতে একটা সিকিউরিটিটা হয়। কারণ এই মেয়েটার উপর যে ট্রমাটা গিয়েছে, হ্যাঁ, সেই ট্রমাটা আমরা ভাবতে পারি না। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে। হ্যাঁ, এইটা আমি মনে করি করা উচিত। এবং এই আনহেলদি আলোচনা মানে এটা নিয়ে খোঁচাখুচির বিষয় না, এটা আমাদের একটা সামগ্রিক রূপ। দেখেন এই একটা ঘটনায় কতগুলো চরিত্র ফুটে উঠেছে। একটা হচ্ছে, যদি আপনি বলেন যে এখানে আসলে সমস্যাটা কথা, সমস্যাটা হচ্ছে ড্রাইভারের সাথে সমস্যাটা না হলে আমরা এত কিছু জানতে পারতাম না। একটা পার্সোনাল কনফ্লিক্ট থেকে এখন পুরানো দিনের অনেক কিছু বেরিয়ে আসছে। তারপরে ধরেন একটা দলের সমস্যা বেরিয়ে আসছে, একটা দলের এত সিনিয়র নেতা, এত জনপ্রিয়, এত কিছু, তার ভিতরে এত কিছু হচ্ছে, তার খবর নাই। তাহলে এই দলের মধ্যে একটা বিরাট কম্পন তৈরি হয়েছে যে তাদের সিস্টেমে কি, তাদের প্রক্রিয়ার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। তারপরে দেখেন প্রথমেই লোকেরা বলল যে না, এটা এআই। তার মানে এই দলের মধ্যে লোকদের আস্থাটা এত প্রগাঢ় যে সে কোনো কিছু, কোনো নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ সে শুনতে চায় না, সে ভিতরে যাওয়ার আগেই সে ডিনাই করে, বিশ্বাসই করতে চায় না। এটাও কিন্তু একটা মানে সামনে থেকে সে আর এটা করবে না, সামনে থেকে কিছু আসলে এ ধরনের আর সাফাই গাইবে না। তৃতীয় হচ্ছে যে এই যে একটা গরিব মেয়ে, আমরা কতটুকু জানি, কতজন সুপারিশ করতে গিয়ে, আমি তো এখন শহীদুল ইসলাম বাবুলকে সন্দেহের দৃষ্টিতে দেখবো, ভাই এই এমপি মানুষ, আমার বন্ধু মানুষ, এত ভালো মানুষ, কতজনকে কি সুপারিশ করে কি জানি করতেছে এই সমস্ত এমপিরা। এই আমি দুষ্টামি করে বলছি কথাটা, কিন্তু বাস্তবে তো মানুষ সন্দেহ করবে, ভাববে। শুধু তো এমপি না, সুপারিশ তো চেয়ারম্যান থেকে শুরু করে ক্ষমতাশালী সবাই করছে। আমাদের দেশে এই যে সুপারিশের কালচার, এই আমি বলছি একটা ঘটনা অনেকগুলো দিক তুলে এনেছে। তারপরে ধরেন কত বড় অপরাধ, ওইটা নিয়েও কিন্তু কেউ কথা বলছি না, যে তার গোপন ছবি ধারণ করা, তাকে ট্র্যাপে ফেলা। এই যে আপনি একটা ভিডিওতে দেখলাম যে তার ওই ভদ্রলোকের পকেট থেকে টাকা বের করছে, তাকে এটা কাকে অধিকার কে দিল তাকে চেক করার? এরা কারা? এদেরকে কেন ধরা হচ্ছে না? এদের বিরুদ্ধে কেন মানে অটো গভর্নমেন্ট ব্যবস্থা নিচ্ছে না? অর্থাৎ এই একটা ঘটনায় আমি অনেকগুলো জিনিস দেখছি। একটা তো জামাত নিজেরটা নিজে করবে, জামাতের মধ্যে একটা শুদ্ধি অভিযান দরকার হবে, জামাত হয়তো সেটা করবে, করেছে তারা, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা একটা মানে বহিষ্কার করেছে, আগে যেটা এই ধরনের প্রচলন ছিল না। আমি আমার অনুরোধ থাকবে যে জামাত যাতে এটা পাবলিক করে, তাদের কতজনকে বহিষ্কার করা হচ্ছে, কতজনকে কি অপরাধ করা হচ্ছে, এটা পাবলিক করুক, তাহলে আমাদের ক্রেডিবিলিটি আরো বাড়বে। দ্বিতীয় হচ্ছে এই ধরনের সুপারিশ ইস্যু আরো আছে কিনা, এখন তো তদন্ত করা দরকার। এমপিরা কার কার সুপারিশ দিচ্ছেন, কে কার স্ত্রীর জন্য, কে কার স্ত্রীর জন্য দিচ্ছেন, কে কার মেয়ের জন্য দিচ্ছেন, কে কার মানে ছেলের নামে কি করছেন, এগুলো অনেক কিছু কিন্তু এই একটা ঘটনায় উঠে আসার মানে প্রয়োজন আছে। এই যে একটি ঘটনা অনেক, আমি গতকাল প্রেস ক্লাবে আমাদের শ্রমিক সংগঠন বিপ্লবী শ্রমিক সংহতির এই জুলাই অভ্যুত্থান নিয়ে শ্রমিকদের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে একটা আলোচনা সভা ছিল। আমি ওখানে বাদিবাই সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তরে বললাম, এটা আমি নিজে রাজনীতির মানুষ হিসাবে আমি খুবই লজ্জা পেয়েছি, আমি খুবই বিব্রত বোধ করেছি। যেটা বাবুল একটু বলবার চেষ্টা করলেন, বিশেষ করে যখন
জামাতের সাথে, যিনি জামাতের এমপি, অনেক পুরনো নেতা, এলাকায় ওনার যোগাযোগ ছিল, এবং যারা ধরুন কথায় কথায় সৎলোকের শাসন, আখলাকের কথা বলেন, চরিত্র গঠনের কথা বলেন, মূল্যবোধের কথা বলেন, তো তাদের ভেতরকার এই চেহারাটা, এটা খানিকটা এটার এক ধরনের ডেমনস্ট্রেশন হয়েছে। এটা আমি অনেক সময় বলি, এবং এটা শুধু জামাতের প্রশ্ন না, আমাদের রাজনৈতিক মানে স্ফেয়ারে কি ঘটনা ঘটতে পারে, কোন লেন্থে ঘটে, এটাও তার এক ধরনের একটা, যদি এটাকে একটা সিম্বলিক বলেন, এরকম একটা জায়গা। এই ধরনের ঘটনাগুলো অনেকটা আইসবার্গের মতন, 9 ভাগের 8 ভাগ পানির নিচে থাকে, 1 ভাগ যেটুকু নানা কারণে, ড্রাইভারের কারণে হোক, মিডিয়ার কারণে হোক, দলের মধ্যকার ঝামেলা, প্রতিদ্বন্দ্বিতা, ঈর্ষা, বিদ্বেষ, নানা কারণের জন্য ঘটনাগুলো বেরিয়ে আসে। গুরুত্বপূর্ণ হলো এটার সোশ্যাল ইম্প্যাক্টটা কি, এটা আপনি বিবেচনা করেন। ইম্প্যাক্ট হলো যারা ল মেকার, যারা আইন প্রণয়ন করবেন, যারা পার্লামেন্টে যাচ্ছেন, যারা জনপ্রতিনিধি, মানুষ যাদেরকে ইলেক্ট করছে, তাহলে তাদেরকে তো একটা রাজনৈতিক, তারা এক ধরনের মডেল মানুষের সামনে, একটা নৈতিক মানদণ্ডের বিচারও তারা এক ধরনের, তারা মানুষের সামনে তারা এক ধরনের আদর্শ তারা কিন্তু স্থাপন করেন তার অঞ্চলে, তার এলাকাতে, তার ভোটারদের কাছে, সারা দেশের কাছে। মানুষের কিন্তু রাজনীতিকদের প্রতি অবিশ্বাস, অনাস্থা, শ্রদ্ধার জায়গাটা কিন্তু কমছে। এবং আজকে জামাতের বেরোলো, কালকে যদি অন্য কোনো দলের যদি জায়গাটা বেরিয়ে আসে, তার মানে হচ্ছে আরেকটা গুরুত্ব, এর অনেকগুলো আসবে বিবেচনা করেন। আপনি সারা দেশে এ ধরনের যতগুলো ঘটনা দেখবেন, ভিকটিম যে নারীরা সুপারিশের নামে বলি, কোনো কার্ড দেবার নাম বলি, চাকরি দেবার নাম বলি, টাকার প্রলোভন বলি, যে কোনো শত কারণে এদের সবার, এরা কিন্তু ক্লাস বেসিস, এরা সবাই কিন্তু প্রায় স্বল্প আয়ের গরিব ঘরের মানুষ, যাদের আইন আদালতের অ্যাক্সেসটা কম, সমাজে যাদের মানে অর্থনৈতিক, তাদের কোনো তেমন কোনো শক্তি নেই, আইন আদালতে যাবার সুযোগ নেই। ক্ষমতাবানরা মনে করেন এদেরকে ক্ষমতাবান কেবলমাত্র রাজনীতির অর্থে না, যারা যেখানে যে অর্থে যারা ক্ষমতাবান, নানাভাবে তারা কিন্তু ভিকটিম তারা হয়ে পড়েন। এবং আপনি এ পর্যন্ত বাংলাদেশ যতগুলো খুন, ধর্ষণ, যতগুলো নারী নিপীড়নের ঘটনা, 80% হচ্ছে গরিব মানুষের ঘর থেকে তারা কিন্তু আসা। আমি কালকে আমাদের অনুষ্ঠানে বলেছি, কুমিল্লাতে যখন যখন ক্যান্টনমেন্টে ধর্ষিতা হয়ে নিহত হলেন, তনুর বাবা চিৎকার করে বলছেন, আমার এখনো টেলিভিশনের কণ্ঠটা কানে বাজে, যে আমি গরিব বলে কি আমি কি আমার মেয়ের এ ধর্ষণ এবং হত্যাকাণ্ডের কি আমি বিচার পাবো না? অধিকাংশ ক্ষেত্রে আমি বলছি 80 থেকে 90% ক্ষেত্রে তারা সমাজের প্রান্তিক মানুষ, তারা সহজেই তাদেরকে ভিকটিম করা যাচ্ছে, তারা প্রলোভনের, নানা ধরনের প্রলোভনের জায়গা থেকে। ফলে এখানে দারিদ্র্যের সাথে অর্থনৈতিক অবস্থা এর একটা সম্পর্ক। আরেকটা হচ্ছে তাদের আইনগত, তাদের কোনো অ্যাক্সেস নেই। এবং এই মানুষগুলো, আমরা ধর্ষকের কথাটা বলছেন, সমাজে অসংখ্য ঘটনা, পরিবার এই কিশোরী, তরুণীর বা নারীদের ভবিষ্যৎ কথা বিবেচনা করে, যারা ধরেন মানে যারা হয়তো এখন বিয়ে করেননি, তাদের পরবর্তী বিয়ে, সংসার, ভবিষ্যৎটা, অনেক কিছু পরিবারকে তারপরে হলো চেপে যেতে হয়। আইন আদালতও তারা যেতে ভয় পান। এবং আমি অসংখ্য কাহিনী, থানায় গেলে তারা নানাভাবে আরেকবার ধর্ষিতা হন, আরেকবার অপমানিত হন, আরেকবার তারা কিন্তু নির্যাতিত হন তারা। আর আমাদের এখানে আইনের যে বিষয়, ঘটনার যেভাবে বর্ণনা দিতে বলা হয়, এটা এত অমর্যাদাকর, এত অশালীন, এত আত্মমর্যাদার বাইরে। এটা যদি আপনি পুলিশরা আপনার যারা যেভাবে জিজ্ঞাসাবাদ করে এগুলো করে, এগুলো একটা নারীর জন্য, একটা ব্যক্তি মানুষের জন্য চূড়ান্ত একটা অবমাননার জায়গাটা। ফলে সামগ্রিকভাবে আমাদের মূল্যবোধের অবক্ষয়, পুরনো অনেক মূল্যবোধ যাবে, কিন্তু আমরা অভ্যুত্থানের পরে আমরা তো নতুন একটা সংস্কৃতি, মানুষের মর্যাদা, সম্মান এবং একটা সমাজ, এগুলোকে না, তার গুরুত্বপূর্ণ হচ্ছে জনপ্রতিনিধিরা তারা কি করছেন, আর সমাজের নারীদের সত্যি সত্যি তারা সমস্ত তাদের মর্যাদা, সম্মানের অর্থে তারা সে জায়গাটা আপনি এম্পাওয়ার তাদেরকে করতে পারছেন কিনা। এবং এর সাথে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের, তার অর্থনৈতিক তার যে সক্ষমতার একটা প্রশ্ন এর সঙ্গে যুক্ত। ফলে এটা সমাজের মধ্যে অসংখ্য প্রশ্ন কিন্তু সামনে নিয়ে আসছে। এই গাজী নজরুল সাহেবের এই থলের বিড়ালটা বেরোতে যে অনেকগুলো প্রশ্ন কিন্তু মানুষ সামনে এসছে। এটা পলিসি মেকারদের, রাজনীতিকদের জন্য, সমাজতত্ত্ববিদের জন্য,
মানে সমাজের নানা অংশের মানুষের জন্য। এগুলো যদি আমরা কিছু শিক্ষা নিতে পারি তাহলে আমাদের কিছুটা ভবিষ্যৎ আছে আর কি। এটা সামগ্রিকভাবে এগুলোকে দেখা দরকার। জি, আলাউদ্দিন মোহাম্মদ, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য নিয়ে যখন আলাপ করছে তখন একটি খবর আছে, বিয়ের আশ্বাস দিয়ে কলেজ ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে করা মামলায় এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির আফতাব মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ আমি প্রশ্নটি ভেবে রাখতে চাই, সামগ্রিক অর্থে যে একটি ঘটনার ইম্প্যাক্ট এবং এই যে নারীদের মর্যাদা এবং এই ধরনের নৈতিক স্খলনের যে ঘটনা, আমার কাছে এটা একটা সামাজিক ব্যাধি আমি মনে করি। এবং এই ব্যাধিটা কিন্তু মানে দেখেন আপনি ওই যে বিয়ের প্রলোভনে ধর্ষণ অথবা আপনার সেখানে অপ্রাপ্তবয়স্ক নারীর সাথে বিবাহ কিংবা বিবাহ বহির্ভূত সম্পর্ক, মূল জায়গাটা হলো যে এখানে একটা অস্থির একটা সমাজ। আপনি এখানে অবদমিত যৌনতা, আপনি এখানে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক, তারপর হলো যে এই মডার্নিজমের যে এখানে করাল থাবা বিশ্ববিদ্যালয়গুলোতে মানে একটা মানে পারিবারিক লেভেলের যে ভ্যালুজ আস্তে আস্তে নামা, তারপর ধর্মের সাথে আপনার এটার একটা সংঘর্ষ, একটা পুরো মানে কি বলবো বিশৃঙ্খল সিচুয়েশনের সমাজ আছে। আমি কিন্তু ঘটনাটা আমি দেখছি পরে, ঘটনাটা কি আমরা ছোটবেলায় রচনা পড়েছিলেন আপনি মনে হয় যে জনসংখ্যা বৃদ্ধি কমানোর উপায় এরকম কিছু, তখন আমাদের ছিল যে একটা পয়েন্ট মনে আছে, চিত্ত বিনোদনের অভাব, মানে গ্রামে গঞ্জে অথবা অল্প আয়ের মানুষের চিত্ত বিনোদনের অভাব থাকে এবং সেখানে আপনার প্রজনন বাড়তে থাকে। তার মানে হলো যে একটা সমাজে যখন আপনার সমাজে অনেকগুলো ব্লক থাকে, হ্যাঁ, মানুষ আপনার খেলাধুলা করে, সংস্কৃতি চর্চা করে, তার বন্ধুদের সাথে মেলামেশা করে, পরিবার একসাথে জমায়েত হয়, তারপর আবার সেখানে সাইক্লিং ক্লাব থাকে, আপনার গলফের ক্লাব থাকে, বাইকারদের ক্লাব থাকে, অনেক ধরনের বিষয় একটা সমাজ থাকে। সমাজটা আসলে মানে প্রতিটা মানুষের তার নিজের মতো করে চলার, প্রতিটা শিশুর বিকাশের জন্য অনেকগুলো অপশনস থাকে। এটা আধুনিক সমাজের বৈশিষ্ট্য। আমাদের সমাজে আপনি একটা বিষয় দেখেন, ধরেন এখানে আমরা স্কুলে বাচ্চাদের পাঠাই, স্কুল থেকে আসার পর আবার টিচার আসছে অথবা কোচিংয়ে পাঠাই, পাঠানোর পর তাকে ফি বছর এই রুটিনের মধ্যে রেখে একটা সময় ডিগ্রি দিয়ে তাকে আপনার চাকরিতে ঢোকাই দিতে। তো এই মানুষটা আপনি যদি উন্নত বিশ্বের সাথে তুলনা করেন, অপরাপর সমাজের সাথে তুলনা করেন, এই মানুষটা আসলে জীবনের কতটুকু আস্বাদ পেয়েছে। এই জায়গায় যেটা হয় তখন সে তার যে আপনার ফ্যান্টাসি, বিশেষ করে আপনি যদি জামাত বলেন অথবা ধর্মীয় গোষ্ঠীগুলোর কাছে যে যৌনতার একটা অবদমন, এটা সামগ্রিকভাবে আছে, কিন্তু তাদের কাছে অবদমনটা অনেক বেশি হওয়ার কারণ হয় কি যে তো অ্যাসার্ট করতে পারে না। যেমন বাবুল ভাই বললো যে ধরেন এটা অন্য কারো হলে মানা যেত, এখন কথা ইমামের জন্য তো আমরা মানি না, কারণ ইমাম তো এটা প্রিচ করে। এখন কথা হলো যে এখন কেন সবাইকে ইমাম হতে হবে একটা বিষয়, আলোচনা কম হতো। আমি বলতেছি ধরেন এখানে আপনি যদি ভ্যালু জাজমেন্টের বাইরে গিয়েও দেখেন, মানা যাবে না, কোনোটাই মানা যাবে না। না, আমি মানা যাওয়া না যাওয়াটা ভাই এটা একটা মানে আপেক্ষিক ব্যাপার। ধরেন না, মূল জায়গাটা হলো যে এখানে আমরা যাদের কাছ থেকে প্রত্যাশা বেশি তারা যখন এটা ভঙ্গ করে তখন আমরা শকড হই। দ্বিতীয়ত হলো যে ধরুন আপনি এটা যেমন মানা যাবে না, কেন মানা যাবে না, কারণ এটা একটা ধর্মীয়, সামাজিক, নৈতিক অনেকগুলো বেড়াজালে এটাকে আমরা একটা জায়গায় নিয়েছি। এই অনেকগুলো বেড়াজালের একটা বেড়াজাল এটাকে ক্যাপিটালাইজ করা হয়, মানে ধর্মীয় বেড়াজালটাকে আপনি ক্যাপিটালাইজ করছেন না, একটা যে আমি রাজনৈতিক দল এবং আমার মূল এসেন্স হলো আমি ধর্ম, হ্যাঁ, আমি এখানে ধর্মীয় মূল্যবোধটাকে অথবা ধর্ম ইটসেলফ, ধর্মের যেই ল আছে, আপনার অনুশাসন আছে, এইটাই আমার রাজনীতির মূল এসেন্স। যখন এটা হয় তখন কিন্তু ওই ব্যক্তি অজান্তেই আপনার ধর্ম হোক, যেমন আপনার এখন যারা জামাত করে সবাই কি আর ধর্মের জন্য জামাত করে? কারণ ভাই যেটা বললেন যে যখন ক্ষমতার আশেপাশে গিয়ে যাবে তখন তো ধর্মের জন্য যাবে না, কারণ একটা সমাজে একটা বড় অংশ হলো যে ক্ষমতার কাছে থাকতে চায়, রাজনীতি করতে চায়, আমলা হতে চায়, ক্ষমতার কাছাকাছি থাকার জন্য। এখন জামাতের মতো অথবা যে কোনো ধর্মভিত্তিক বড় দল যদি ক্ষমতার কাছাকাছি যায় তখন ক্ষতিগ্রস্ত কিন্তু দুইটা ক্ষতি হয়। একটা হলো ধর্মের ক্ষতি হয়, কারণ হলো যে তখন আপনার এই যে অনেক মানুষ সূত্রের মতো ঢুকে যে ক্ষমতার জন্য, কিন্তু তার কাছে ধর্ম ইস্যু না, তার কাছে ক্ষমতা ইস্যু, কিন্তু মোটা দাগে যে আপনার একটা পোর্ট্রেট, এই পোর্ট্রেটটা তো আসলে ধর্ম। দুই নম্বর হলো সমাজের ক্ষতি হয়, সমাজের ফেব্রিকটা নষ্ট হয়, কারণ ব্যক্তি স্বাধীনতার জায়গা আছে। যদি ধরেন আপনার একজন আপনার খুব সেলিব্রিটি কাপল আছে, মুশতাক এবং তিশা, এবং তা আপনার জানেন যে বইমেলা থেকে একদল তাকে দৌড়ানো দিয়েছে, তারা কিন্তু আপনার সেও মেয়েটাও মাইনর ছিল এবং মেয়ের পরিবারও কিন্তু অনেক বড় আপনার ইস্যু করেছে, মামলা করেছে, একটা সময় আপনার হাল ছেড়ে দিয়েছে। মেয়েটা খুব সম্ভবত ক্লাস 9-এ ছিল এবং 16 কি 17 বছর বয়সে, বিয়ের বয়স হয় নাই। কিন্তু এটা কিন্তু আপনি দেখেন মানে ওই সম্পর্কটা কিন্তু পরে বিয়ে হয়েছে, কিন্তু এর আগেই কিন্তু কেলেঙ্কারি হয়েছে। কিন্তু মুশতাকের কিছু হয়েছে?
মুশতাক হয় নাই, কারণ মুশতাক নিজেকে একটা লিবারাল ঘরানার দাবি করছে, মুশতাকের মধ্যে আপনার সেই রকম অনুশাসন এগুলো সে ধার ধারছে না। তো আমার কথা হলো এখন মুশতাককে আমি তো কিন্তু বলছি না যে মুশতাককে দৌড়ান দিয়েছে, আমি বলেছি এটা ঠিক হয় নাই, কারণ মুশতাক বই বিক্রি করতে গিয়েছে, হ্যাঁ, এবং তার স্ত্রীকে নিয়ে গিয়েছে, আপনি দৌড়ানো ধরে কে ধরেন? এই যে একটা জায়গাটা ধরেন, এখন আমরা যে সমাজে আপনি কোন জায়গায় আপনি কি জামাত এমপিকে বহিষ্কারের মাধ্যমে সমাধান করতে পারবেন? আমার মনে হয় সমাধান করা যাবে না। সমাধানটাতে এখানে আর একটা বড় জায়গা আছে। ধরেন আমি আমাদের দলের কথাটা যেটা বললেন, ধরেন বিয়ের প্রলোভনে সেক্স অথবা আপনার শারীরিক সম্পর্ক, এখানে যেমন এই এমপি সাহেবের ঘটনায় নারীর পক্ষ নিতে হচ্ছে আমাকে। তো এই জায়গায় একটা বিষয় দেখেন, আদালত কিভাবে আইন ডিফাইন করেছে। বিয়ের প্রলোভনে সেক্সের অথবা আপনার যেই ধর্ষণের অভিযোগটা কিন্তু আসে 5 মাস 6 মাস 1 বছর পরে। এখন একটা সেটেলমেন্ট ছিল, এখানে সেটেলমেন্টের পরে যখন সেটেলমেন্ট ভেঙে যায় তখন আপনি একটা পক্ষ আইনের আশ্রয় নিতে পারে, আর একটা পক্ষ নিতে পারে না। তাহলে এই সেটেলমেন্টটা কি আপনার কোনো দুই পক্ষের অসম্মতিতে হয়েছিল? যদি অসম্মতিতে হয়, কেন ঘটনা ঘটার সাথে সাথে আপনি এটাকে আইনের আশ্রয়ে গেলেন না? তার মানে আমাদের আইন কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনাকে উস্কে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। আমি শেষ করবো আলোচনা এটা দিয়ে, ধরুন আপনার কখন বিয়ের প্রলোভনে ধর্ষণের মতো বিচারটা যায়, যখন ওই মেয়েটা মনে করে যে এই ছেলেটাকে শাস্তি দিতে হবে। কি দিয়ে শাস্তি দেওয়া যায়? হ্যাঁ, আমি তো শাস্তি দেওয়ার উপায় পাচ্ছি না। এখন সমাজে সবচেয়ে বেশি টেবু, সবচেয়ে বেশি ভয়ঙ্করভাবে কোনটাকে উপস্থাপন করা যায়? এইটা করলে আমি তাকে শাস্তি দিতে পারবো। তার মানে হলো যে যখন সমাজে আইনের শাসন থাকে না, ছোট ছোট অপরাধের বিচার হয় না, তখন মানুষ আরো ভয়ঙ্কর অপরাধ খোঁজে। কাকে আরো কি দিয়ে? যেমন আমি বাবুল ভাইকে যদি অ্যাটাক করি, অথবা আমার দলের একজন নেতা বাবুল ভাই আজকে এমপি হিসেবে তার নাম বললেন যে উনি হলে ভালো হতো, তাকে একজন অ্যাটাক করবে, অনেক খোঁজাখুঁজি পরে একটা শব্দ পেয়েছে, একটা শব্দ দিয়ে কিন্তু একটা মানুষের আপনার অনেক বড় ক্ষতি করেছে। এর বাইরে কিন্তু ওই ব্যক্তি সম্পর্কে আমি নাম বলবো না, আর কিন্তু কোনো কেস নাই, মানে আপনি এই ধরনের কেস নেই ধরেন। তার মানে হলো যে সমাজে যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে না পারেন, সমাজে একটা আধুনিক রাষ্ট্র হয়ে ওঠার, নাগরিকের বিকাশের সকল সুযোগ সুবিধা, সকল সম্ভাবনা যদি নিশ্চিত না করতে পারেন, তাহলে আপনার এই জিনিসটা ওই যে চিত্ত বিনোদনের অভাবের মতো এটা একদিকে ধাবিত হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে এখন হচ্ছে, এই জায়গায় হাত না দিলে আমরা আসলে এখন যেই পরিবেশে বসবাস করছি এবং যেই পরিবেশে আমাদের সন্তানদেরকে পৃথিবীতে রেখে যেতে চাই, আমরা অন্তত বাংলাদেশে, যেটা অনেক পরিবার করতেছে না এখন, আমরা যারা আমাদের সন্তানদের এখানে রাখতে চাই, এখানে বড় হোক, বাংলাদেশ হিসেবে এই দেশে মানুষের সাথে থাকুক, সেটা চাই, অনেকেই কিন্তু এই জায়গায় আবারও হতাশ হবে যদি আমরা সামাজিকভাবে এই সমস্যা মোকাবেলার জন্য কাজ না করি। শহীদুল ইসলাম বাবুল। ইনডিড, আমি একমত আলাউদ্দিনের সাথে। এই কারণে আসলে অস্থিরতা সর্বব্যাপী, সর্বসেক্টরে, এটা একটা সমাজ বিজ্ঞানীদের একটা গবেষণার ব্যাপার হয়ে গেছে নিশ্চিতভাবে। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই না, এটা শেষ করে 1 মিনিটে তারপরে আপনি আসেন। ধরুন যতক্ষণ পর্যন্ত এগুলো কত কিছু, অনেকগুলা ব্যাপার আছে। একটা হলো ধরেন সামাজিক আইন যেটা সোশ্যাল, যেটা ল বা রাষ্ট্রীয় যেটা আইন, প্রাপ্তবয়স্ক কোনো নরনারী একসাথে মিলে এটা কোনো তার অপরাধ হিসেবে গণ্য করে না, যদি তাদের সম্মতির ভিত্তিতে হয়ে থাকে। বাট আমাদের ইসলামিক ল যেটা, সেই লতে আবার এটা ভয়ঙ্কর অপরাধ, জেনা বলা হয় তাকে। এখন জেনা যারা প্রচার করে বা ইসলামিক আইনের যারা অনুশাসক, তারাই যদি রক্ষক ভক্ষক হয়ে যায়, তখন কে এটা প্রচার করে? এটা একটা জিনিস। আর একটা হলো নারীর নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি এবং টোটালি অর্থনৈতিক মুক্তি যদি অর্জন না করতে পারেন, বা নারীকে যদি সত্যিকার অর্থে এম্পাওয়ারমেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এবং ওই যে ও যেটা বললো যে এই দেশের মানুষের মানে আইডল বেরেনিদের ডিবেলস ওয়ার্কশপ বলে একটা কথা আছে ছোটবেলা থেকে, কাজ নাই তো খইবাজ। ওই যে বিনোদনের একমাত্র উপলক্ষ মাত্রাই মনে করে তারা যৌনতাকে, জীবনকে, বায়োলজিক্যাল ব্যাপারকে, তাছাড়া আর কোনো উপলক্ষ তাদের সামনে থাকে না। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সেই জন্য এখানে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি, নানাবিধ ইস্যু বা সামাজিক সচেতনতা। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, ভারতে ছাত্র আন্দোলন, যেটা এখন শুধু দিল্লি নয়, পুরো ভারতে ছড়িয়ে গেছে। শুক্রবার পুরো ভারত জুড়ে বিক্ষোভের ডাক। এখানে কিছু কিছু জায়গায় একেবারেই যেন বাংলাদেশের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আমরা অনেক কিছু শেখাচ্ছি তো। এবং আমরা শুধু এটা না, ওই যে এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী হলো কয়েকদিন আগে, শুনলাম যে এটা কি জাতির কি নাতনি বা ভাতিজি প্রধানমন্ত্রী হয়ে গেছে, কেউ কেউ প্রচার করতেছে ময়ূরতীরা হয়েই গেছে, অভিনন্দনের বাগানে। হ্যাঁ, আবার দিকে অন্য লোক হয়ে গেছে, আবার সে আবার হয়ে কয় প্ল্যান, যেটা তারেক রহমান আর 6 মাস আগে বলেছে। তো কেউ কেউ বলছে যে বাংলাদেশকে অনুকরণ করতেছে কেউ। এই যে জুলাই চলছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পরে এখন ভারতেও জুলাই শুরু হয়ে গেছে। আমি জানি না এর পরিণতি কি হবে আলটিমেটলি, কারণ ভারতের স্ট্রাকচারাল ইস্যু তো ভিন্ন। ধরেন বাংলাদেশ এক ধরনের স্ট্রাকচার, নেপালে এক ধরনের ছিল, ঢাকা কেন্দ্রিক একটা দেশ, রাজধানী কলাপস হইলে দেশ কলাপস। আপনার মনে থাকবার কথা, বিএনপি অনেকবার
সারা দেশে একটা ব্যাপক প্রভাব বিস্তার করেছিল আন্দোলনে, কলাপস করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। কিন্তু শুধু ঢাকাকে কলাপস করতে পারে নাই বলে এর আগেই হাসিনার পতন হয় নাই। কিন্তু ভারতের বিষয়টা কিন্তু ডিফারেন্ট। তাদের অনেকগুলো ফেডারেল গভর্নমেন্ট আছে, ফেডারেল সিস্টেম তাদের। তারপরে দিল্লি কেন্দ্রিক শুধু তাদের সবকিছু না, দিল্লির মতো আরো 20টা শহর তাদের ভারতে আছে। সবগুলো শহরকে কলাপস করা এট এ গ্ল্যান্স, বা তাদের বিভিন্ন রাজ্য সরকারও আছে, এই বাস্তবতায় কিভাবে কতটুকু কেন্দ্রীয় সরকারকে পতন করা যাবে আই ডোন্ট নো, বাট আন্দোলনের একটা মাত্রা শুরু হয়ে গেছে। এটা কোন পর্যায়ে যাবে, কতটুকু যাবে, এটা বলা যায় না নিশ্চয় করে। এখন পর্যন্ত ছাত্রদের দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ, আরো কয়েকটা, তারা তো প্রধানমন্ত্রীর দাবি, পতনের দাবি দেখলাম এখনো করেননি, বাট আগামীকাল পরশু 2-3 দিনের মধ্যে এটার নেচার বা এটার গতি প্রকৃতি নির্ধারণ। অনেক সেলিব্রিটি, অনেক সমর্থন জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী এরা আসছেন, দেখছে এইটা নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে এই আন্দোলনে। আমি মনে করি যে যদি নাও হয় মোদির পতন, তাহলে যদি একচ্ছত্র যে কর্তৃত্ব, হিন্দুত্ববাদ, আমি মনে করি তার এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে, আমি দেখছিলাম ছবিগুলো, দেখছিলাম শিখ মুসলমান হিন্দু একসাথে একে অপরের ভাই ভাই, এটা একটা বিরাট লেসন বলে আমি মনে করছি ভারতের রাজনীতিতে, উপমহাদেশের রাজনীতিতে একটু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। যদিও এই আন্দোলন টোটাল সফল নাও হয়, তবে আন্দোলন একেবারে ব্যর্থ হবে এটা ভাববারও কোনো কারণ নাই, নিশ্চয়ই এখান থেকে অর্জিত হবে। জি, মুজিবুর রহমান মঞ্জু, যে ভারতের যে আন্দোলন, ছাত্রদের যে বিক্ষোভ, বাংলাদেশের প্রতিচ্ছবি দেখেন কিনা, এবং শহীদুল হাসান বাবুল যেটা বলছেন, অনেকে এটা বলেন যে আসলে এটা ভবিষ্যৎ কি দেখেন, এই আন্দোলনের ভবিষ্যৎ কি দেখেন? এটা তো একটা তারুণ্যের জাগরণ, যেটা অতীত থেকে গত প্রায় 5-7 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় দেখছি। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইভেন ভারতেও এর আগেও একবার হয়েছে। তো আমি যেটা মনে করি তারুণ্যের এই জাগরণ, এটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কোনো সীমানা মানবে না, এটা ছড়াবে এবং এটা সারা বিশ্ব রাজনীতিতে একটা নতুন ফেনোমেনন আকারে আসবে। এবং আপনি দেখেন অদ্ভুত কারণ যে ছোট ছোট ক্ষমতাসীনদের জায়গা থেকে, তুচ্ছ-তাচ্ছিল্য থেকে স্পার্ক করছে। আমাদের এখানে ওই রাজাকারের নাতিপতি স্পার্ক করেছে, ওখানে ককরোচ, তেলাপোকার বাচ্চা কি বলেছে সেটা দিয়ে স্পার্ক করেছে। তার মানে হচ্ছে এখানে একটা জেনারেশন, এগুলো কিন্তু সোশিও অ্যানথ্রোপোলজিক্যাল সোশিও কজ আমাদেরকে ভাবতে হবে। তো আমরা যেটা দেখছি, আপনি যেটা বলেছেন, অবশ্যই বাংলাদেশের গণ অভ্যুত্থানের যে একটা ক্লাসিক রূপ, যে এখানে সকল ধর্মের, সকল ক্লাসের, সকল শ্রেণী পেশার, বয়সের, মানে এই যে একটা কম্বিনেশনে একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, ভারতেও সেটা আমরা দেখতে পাচ্ছি। ভারতে হয়তো বাংলাদেশের মতো ওই একনায়কতান্ত্রিক হাসিনার মতো ফ্যাসিবাদ নাই, কিন্তু অন্য ধরনের ফ্যাসিবাদ আছে। যেমন ধরেন ধর্মীয় ফ্যাসিবাদ, সেখানে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করার একটা যে প্রবণতাটা, যেটা ভারতকে মানে প্রশ্নবিদ্ধ করেছে। ভারতের যেই রাষ্ট্রীয় মূলনীতি, তাদের যেই সেকুলারিজম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতকে যে সেকুলার রাষ্ট্র বলা হয় এটা সম্পূর্ণ ভুল। ভারত একেবারে একটা উগ্রপন্থী রাষ্ট্রে পরিণত হওয়ার মতো অবস্থা, হিন্দুত্ববাদের অবস্থা তৈরি হয়েছে। তো সুতরাং আমি মনে করি ভারতের এই যে ধর্মীয় উগ্রবাদের যে উত্থান, এটার বিরুদ্ধে এটা জাগরণটা যদি তারুণ্যরা যদি মুভ করে, আমি শহীদুল ইসলাম বাবুলের সাথে একমত। ভারতের স্ট্রাকচারাল জিনিস একরকম, কিন্তু এটাও সত্য যে এটা যদি প্রত্যেক রাজ্যে ছড়িয়ে পড়ে, এটা যদি ব্যাপকতা পায়, তাহলে এটা ওই সবসময় মনে রাখতে হবে, আমারটা যেমন আমার মতো, ওরটা ওর মতো করে করবে। সে বাংলাদেশের মতো তো তার সেন্ট্রালাইজ যে ঢাকা কলাপস করে দিলে কলাপসের বিষয়টা তেমন না, তার মতো করে সে তার আন্দোলনটাকে তৈরি করবে। সুতরাং ভারতের এই জাগরণের মধ্যে আমি মনে করি সারা পৃথিবীতে যে মুক্তির জাগরণের ছোঁয়া, সেটা ভারতে লেগেছে এবং এটা লাগবে। আমরা গেস করেছিলাম যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ভারত যে অন্যায়টা করেছে, শেখ হাসিনার অন্যায়কে সাপোর্ট দিয়ে ভারত যেভাবে আমাদের মানে সার্বভৌমত্বের ভেতরে হাত ঢুকিয়েছে, ভারতের সার্বভৌমত্ব, ভারতের স্বাধীনতা, ভারতের গণতন্ত্র এবং ভারতের এই ধর্মীয় উগ্রবাদের জায়গাটায় এই আঘাতটা লাগা উচিত। এটা প্রকৃতির বিচার, ঠিক আছে? এই প্রকৃতির বিচার অতীতেও হয়েছে, বর্তমানেও চলছে, ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। জি, সাইফুল হক, ভারতে যা হচ্ছে প্রকৃতির বিচার হিসেবে দেখেন কিনা? না, একটা তো হচ্ছে যে আপনার এটা স্বাভাবিক যে আমরা প্রকৃতির বিচার বলে কোনো কথা নাই। আচ্ছা, প্রকৃতির বিচার দিয়ে না, আমরা প্রকৃতির বিচার, এটা আমরা এক ধরনের সান্ত্বনা খুঁজি আর কি। এর মধ্য দিয়ে যখন আমরা পারি না, তখন মনে করি যে তখন প্রকৃতি, আমরা যখন ফেল করি তখনই তো প্রকৃতি, রাইট। আমরা পারি না, যখন আমরা পারি না তখন আমরা সান্ত্বনা খুঁজি। এটা হচ্ছে যে ওই যে ধরুন বেকার যুবক যাদের কাজ নেই, তাদের যে দীর্ঘ হাহাকার, এটাকে নিয়ে যখন আপনি উপহাস করেন,
এটা ওদের একেবারে হৃদয়ের মধ্যে লেগেছে এটা। এবং যখন আপনি তেলাপোকার মতন এরকম একটা উচ্ছন্নের যাওয়া, আপনি এ ধরনের ইঙ্গিত যখন করেন বিচারালয়ের সর্বোচ্চ জায়গা থেকে, তাদের সম্মানে ইগোতে জায়গাটা লেগেছে, এটা হয়তো একজন এটাকে হয়তো আমেরিকা থেকে করেছেন, কিন্তু এর গোটা ভারতের প্রায় 150 কোটি যে মানুষ, তার অর্ধেক এখন হচ্ছে তরুণ যুবক, এদের সংখ্যা আর কি। তার মানে এটা যে স্পার্ক করলো, এটা হচ্ছে একটা পুঞ্জীভূত যে ক্ষোভ। এবং নরেন্দ্র মোদী বিশেষ করে তিনি আসার পর থেকে তিনি একদিকে ভারতের নিদারুণ অর্থনৈতিক সংকট, আরেকদিকে হলো ভারতটা টিকে আছে কোন ভিত্তিতে? আম্বেদকরের যে ওনার প্রণীত এবং ওনার যে সংসদীয় কমিটি, যে কমিটি ভারতের সংবিধান তৈরি করে, সংবিধানে বলা হয়েছিল ভারত একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটা রাষ্ট্র হবে, না হলে এই এতগুলো ভাষা, ধর্ম, বর্ণের মানুষকে একটা রাষ্ট্রের মধ্যে কোনোভাবে এটাকে গেঁথে রাখা সম্ভব না। কিন্তু নরেন্দ্র মোদী বাস্তবে তিনি হয়তো এখন আনুষ্ঠানিকভাবে সংবিধানটা পরিবর্তন করার এখনো সুযোগটা পান নাই। এবার গত পার্লামেন্ট ইলেকশনে তিনি যদি ওরকম সংখ্যাগরিষ্ঠতা পেতেন, হয়তোবা ওখানে যেতেন। ফলে এই জায়গাটা তিনি, এই ফেব্রিক্সটা তিনি ভেঙে দিয়ে একটা ধর্মের নামে একটা ধর্মীয় সাম্প্রদায়িকতা, তিনি যেভাবে উগ্রবাদকে প্রশ্রয় দিয়ে চূড়ান্ত হিন্দুত্ববাদী মেরুকরণ করে জায়গাটা গেছেন, এটার বিরুদ্ধে যে লড়াইটা, এটা তার একটা পুঞ্জীভূত। আমি ভবিষ্যৎটা যেটা দেখি ভারত, যদি আমি পজিটিভলি বলি, শিক্ষামন্ত্রীকে ডেফিনেটলি ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগের প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যেভাবে চাকরিতে জেনুইনলি তারা বঞ্চিত হয়েছে, এগুলো তারা যদি এগিয়ে আসে হয়তো একভাবে হবে, কিন্তু এটা রেসটা থেকে যাবে অনেক দূর। এটা কিন্তু নতুন একটা শক্তি, নতুন সম্ভাবনা, নতুন একটা জাগরণ, মানুষের আপরাইজিংয়ের যে বিশাল, মানুষের যে ভেতরকার যে ক্ষমতা দেশব্যাপী, সেই ক্ষমতা বিশাল একটা স্ফুরণ কিন্তু দেখছি, যেটা ভারতের রাজনীতির নতুন একটা প্রেক্ষিত, নতুন একটা জায়গাও কিন্তু ভবিষ্যতে তৈরি করতে পারে। সেটা হচ্ছে যে এখানে যেরকম আমরা ছাত্ররা নেমেছে, পেছনে পলিটিক্যাল পার্টিগুলো এসে দাঁড়িয়েছে, ঠিক ভারতেও একদম তাই। আলাউদ্দিন মোহাম্মদ, শুনি শেষ করতে, বাংলাদেশ বহু ব্যাপারে কি দেখেন এই ছাত্র আন্দোলনে, ভারতের ছাত্র আন্দোলনে? ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলন ভারতকে আরো শক্তিশালী করবে, ভারত রাষ্ট্রকে আরো শক্তিশালী করবে। মানে আমরা যেভাবে আসলে বাংলাদেশের মতো ভারতে কিছু হবে বলে চিন্তা করছি, বাংলাদেশের মতো ভারতে আসলে কিছুই নাই। ভারতে নির্বাচন হয়, নির্বাচন কমিশন অপেক্ষাকৃত স্বাধীন, ভারতের প্রতিষ্ঠানগুলো স্বাধীন, ভারতের যে কোর্ট আছে, বিচার ব্যবস্থা অপেক্ষাকৃত স্বাধীন। কিন্তু প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ঘিরেই না, মন্তব্য, বিচারপতির মন্তব্য আরেকটা বিষয়। দেখেন, ভারত কি এখন পর্যন্ত একটা ছাত্রকে গুলি করে মেরেছে? ভারতে আপনি আয়নাঘর দেখাতে পারবেন? হ্যাঁ, নির্যাতন আছে, কিন্তু আপনি ভারতের যে প্রতিষ্ঠানগুলোর যে আপনার উৎকর্ষতা, ভারত যেভাবে তাদের প্রতিষ্ঠান বিনির্মাণ করেছে, এ ধরনের আন্দোলন তো সরকার পতন হবে না। আমি এখানে আমার যে অ্যানালাইসিসে বলে যে সরকার পতন হওয়ার মতো অবস্থায় নাই। যদি সরকার বাংলাদেশের মতো গুলি করে, আপনার সেখানে মানুষ মারে, তারপর সেখানে আরো দমন পীড়ন করে, সেটা তো সরকার করতেছে না। সরকার অ্যালাউ করে, একটা সময় খুব দমন হবে, হয়তো একটা পর্যায়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে, কিছু সংস্কার আনার মাধ্যমে কি হবে? ভারতে গণতন্ত্রের যে লোপোসটা তৈরি হয়েছে, হিন্দুত্ববাদ এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে সামহাও আপনার চেপে ধরেছে, সেটা কিন্তু আলগা হবে না। আমি তো ভারত নিয়ে কথা বলছি, আমি মোদি নিয়ে কথা বলছি না। আমার কাছে হলো যে ভারতের মোটা দাগে যে রাষ্ট্র কাঠামোটা, এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনার ক্ষমতা পরিবর্তন ভারতে আসলে সম্ভব হয় না, এখন পর্যন্ত হয় নাই। এটা না হওয়ার কারণে ভারতের ভিতরে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলো অনেক দিন, বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হয়। যে গোষ্ঠী যখন, যেমন ভারতের কৃষকের যদি 10 ভাগের 1 ভাগ বাংলাদেশের কৃষকরা আপনার এইরকম বাজে অবস্থার মধ্যে থাকতো, ভারতের প্রতি বছর শত শত কৃষক আত্মহত্যা করে। বাংলাদেশে আপনি 10টা কৃষক আত্মহত্যার পর দেখেন কৃষকরা ঢাকা দখল করে ফেলবে, কিন্তু ভারতে কিন্তু সেটা পারে না। ধরেন, সো আমার মনে হয় যেটা, যে ভারতের এই আন্দোলনটা আমরা যেভাবে দেখছি যে বাংলাদেশ শিক্ষার্থী করছে, এটা আমাদের জন্য ভালো, বাট বিষয়টা হলো যদি আমি বাস্তবিকভাবে দেখি, তাদের গণঅভ্যুত্থান হয় না কারণ তাদের রাষ্ট্র এখনো টিকে আছে, আর আমাদের রাষ্ট্র ছিল না, এবং ভারত আমাদের রাষ্ট্র এখানে ধ্বংস করেছে। ভারত তার ভিতরে নিজের রাষ্ট্র, নিজের প্রতিষ্ঠান ঠিক করে আশেপাশের প্রতিটা দেশের প্রতিষ্ঠান ধ্বংস করে। এই জায়গাটা ভারতের এই সাম্প্রতিক এই আপনার আন্দোলনের মাধ্যমে ভারত থেকে আমাদের শেখা উচিত। ভারতে যে বাংলাদেশে এক ধরনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, আপনিও তো একজন যোদ্ধা। না, আমি একটা জায়গায় তো আমি উচ্ছ্বসিত, কিন্তু আমি যখন চিন্তা করে দেখছি
ভারতের গভর্নমেন্ট তো যেভাবে রেসপন্স করছে এটা তো গুলি- খুবই আপনি যেটা বলছেন ম্যাচিউরড যে- রেসপন্স করছে। বাংলাদেশের তো আসলে রেসপন্সটা ছিল টোটালি ডিফারেন্ট ধরেন। আজকে তো ছাত্রলীগ যুবলীগ নামাই দিয়েছে সে। না না স্টিল ধরেন স্টিল যে আমার জায়গাটা হলো যে আমি একজন বাংলাদেশী, আমার যেই 56,000 বর্গমাইলের ভূখণ্ড, আমাকে এটা নিয়ে ভাবতে হবে। আমি চাই ভারত বর্তমানে যেমন মোদির ভারত যাওয়ার পর যদি নতুন ভারত আসে, আমার যদি লাভ হয়, আমার যদি উপকার হয়, আমি যদি নতুন সেখানে যদি সরকার প্রতিষ্ঠা আমি ভূমিকা রাখতে পারি, ডেফিনেটলি আমি সর্বান্তকরণে সেখানে চেষ্টা করব। জি, আপনাদের- আর যদি ভারত শক্তিশালী হয়ে আরো বেশি আমাদের উপরে খড়গহস্ত চেপে হয়, বসে। হ্যাঁ, তাহলে তো আমার আসলে ফায়দা নাই এখানে। জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।